হ্যালো বাচ্চা কাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম টু একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। আমরা চলতরিতের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বেসিক্যালি আজকে এই চ্যাপ্টারটা আমরা এন্ড করে দিব। গত ক্লাসে এন্ড হয়ে যেত, বাট গত ক্লাস অনেক বেশি লং হয়ে যাওয়ার কারণে আমরা বাকি যেই বেসিক্যালি 3টা টপিক আছে ওই 3টা টপিক আমরা এই ক্লাসের জন্য রেখে দিয়েছিলাম। সো এই ক্লাসে আমাদের চলতরিতের যাত্রাটা শেষ হয়ে যাবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। আজকের আমাদের ক্লাসটা আমরা শুরু করি। আমি প্রথমে চলে যাই যেখানে আমরা গতদিন শেষ করেছিলাম তার এক্স্যাক্ট পর থেকে। সো আমার যতদূর মনে আছে, অ্যাজ ফার এজ আই রিমেম্বার, গত দিন আমরা এখানে শেষ করেছিলাম, রাইট? এই ম্যাপটা করে শেষ করেছিলাম। আজকে আমাদের টপিক হইতেছে বিদ্যুৎ শক্তি ও ক্ষমতা। আমাদের টপিকটা কি ভাইয়া? আজকে আমাদের টপিকটা হচ্ছে বৈদ্যুতিক শক্তি ও ক্ষমতা। আমরা একটু বৈদ্যুতিক শক্তি নিয়ে আলাপ আলোচনা করি। সাপোজ এখানে আমার কাছে একটা সেল আছে, এবং এই সেলের সাথে একটা রেজিস্টর লাগানো আছে। আচ্ছা, আমার একটা সার্কিটের মধ্যে হয়টা কি বলতো? আমার একটা সার্কিটে কারেন্ট ফ্লো হয় না, অ্যান্ড কারেন্ট ফ্লো হইতেছে মানে কি? এখানে শক্তি স্থানান্তর হচ্ছে, কারণ সেল নিজে থেকে তো আর আমার চার্জকে প্রবাহ করাইতে পারবে না। সেলের মধ্যে আমরা রসায়নে বা কেমিস্ট্রিতে পড়ছি না যে সেলের মধ্যে আমার নানা রকম রাসায়নিক বিক্রিয়া হয়, সেই রাসায়নিক বিক্রিয়ার কারণে ওই শক্তিটা আমার তড়িৎ শক্তিতে কনভার্ট হয়। তো ওই তড়িৎ শক্তিটা যায় কোথায়? তড়িৎ শক্তি যায় কোথায়? তড়িৎ শক্তিটা ব্যয় হয়ে যায় আমার রোধে। রোধ আমার এনার্জিকে ডিসিপেট করে, আবার কোষও আমার এনার্জিকে ডিসিপেট করতে পারে। ওইটা আমরা আসছি। সো আমরা দুইটা জিনিস জানলাম। প্রথম কথা হইতেছে যে আমার শক্তির উৎস হইতেছে আমাদের সেল বা কোষ, এবং শক্তিটা খরচ হয় কোথায়? শক্তিটা খরচ হয় আমাদের রোধ প্লাস অন্যান্য আদার এলিমেন্টে। তার মানে এখানে যে আমাদের সেলটা আছে, এই সেলটা আমাদের শক্তির উৎস। এটা হচ্ছে আমার সোর্স অফ এনার্জি। এবং এই যেখানে রোধ আছে, এই রোধটা কি করে? ডিসিপেট করে। এই রোধটা শক্তিকে শোষণ করে, বা আমি বলবো যে আমার এনার্জি ডিসিপেট করে। ঠিক আছে, এইটুকু বুঝলাম। একটা জিনিস বুঝি যে আমার সেল বা কোষ কিন্তু সবসময় শক্তি প্রডিউস করে। এটা এখানে লিখি যে আমার এনার্জি সর্বদা সেল দ্বারা প্রডিউসড হয়, সেল দ্বারা তৈরি হয়। বাট এনার্জি ডিসিপেট করার মতো তো অনেক সার্কিট এলিমেন্ট থাকে। যেমন আমার যদি রেজিস্টর থাকে, রেজিস্টর এনার্জি ডিসিপেট করে। ইভেন কোষ নিজেও এনার্জি ডিসিপেট করতে পারে। কিভাবে? বিষয়টা একটু বুঝি আমরা। মনে করো আমি তোমাকে বললাম যে এইভাবে দুইটা সেল আছে, এবং এখানে দুইটা রেজিস্টর আছে, অ্যান্ড এইভাবে একটা সার্কিট কমপ্লিট হয়েছে। এবং আমি তোমাকে কারেন্ট ফ্লোয়ের একটা ডিরেকশন বলে দিলাম। কারেন্ট ফ্লো ডিরেকশনটা হইতেছে আমার এইদিকে, এদিক বরাবর আমার কারেন্ট ফ্লো হচ্ছে। সো কারেন্টটা আমার এদিক থেকে চলে যাবে। দেখো, এই সেলের পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়েছে, নেগেটিভ প্রান্তে এসে কারেন্ট ঢুকছে। বাট এই সেলের ক্ষেত্রে নেগেটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়ে পজিটিভ প্রান্তে এসে ঢুকছে। সো একটা জিনিস আমরা মনে রাখবো, আমরা যদিও পরবর্তীতে এটা দেখবো, ম্যাথের মধ্যে দেখবো, ম্যাথের মাধ্যমে, বাট এই জিনিসটা আমরা মনে রাখবো যে যদি কোনো সেলের পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, তার মানে ওই সেলটা আমার এনার্জি প্রডিউস করছে, আর যদি আমি দেখি যে কোনো একটা সেলের নেগেটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হইতেছে, আলটিমেটলি নেগেটিভ প্রান্ত থেকে তো এই সেলের জন্য কারেন্ট বের হবে না, এই সেলের জন্য আমার নেগেটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হবে না। এই দুইটার যে আমার ইকুইভ্যালেন্ট সেল তৈরি হইতেছে, সেইটার পজিটিভ প্রান্ত আমার এই দিকে, সেইটার পজিটিভ প্রান্ত এই দিকে, ওই জন্য এই দিক থেকে আমার কারেন্টটা বের হইতেছে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, সো আলটিমেটলি দেখে মনে হচ্ছে যে এই সেলে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট ঢুকছে। সো কোনো একটা সেলের যদি নেগেটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হইতে আমরা দেখি, তখন আমরা বুঝবো যে ওই সেল আমার আর এনার্জি প্রডিউস করতেছে না, ওইটা আমার এনার্জি ডিসিপেট করতেছে, জাস্ট লাইক রেজিস্টর। সো এখানে এই সেলটা আমার এনার্জি প্রডিউস করছে। ওয়েট,
এনার্জি প্রডিউস করছে, অ্যান্ড এই সেলটা আমার এনার্জি ডিসিপেট করছে। সো আমরা একটা কথা বুঝলাম যে এনার্জি প্রডিউস করে শুধুমাত্র সেল, বাট এনার্জি ডিসিপেট করতে পারে আমাদের রেজিস্টর প্লাস সেল। বাট একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, সেটা কি? শক্তি সংরক্ষণশীলতা নীতি। শক্তি সংরক্ষণশীলতা নীতি সেটা হচ্ছে আমার এনার্জি কনজারভেশন ল। যে শক্তি তো আমার কখনো ধ্বংস হয়ে যাবে না, শক্তিটা জাস্ট এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর হবে। সো এই লটা আমি যদি সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, আমি বেসিক্যালি পাবো যে যেই পরিমাণ এনার্জি আমার প্রডিউস হইতেছে ওই পরিমাণ এনার্জি আমার ডিসিপেট হচ্ছে। ডিসিপেট হওয়ার মানেটা কি? ডিসিপেট হওয়ার মানে হচ্ছে এখানে আমার ইলেকট্রিক এনার্জি অন্য কোনো এনার্জিতে কনভার্ট হয়ে যাইতেছে। এখন কোন এনার্জি? এটা হইতে পারে আমার হিট এনার্জি, হইতে পারে আমার লাইট এনার্জি। ম্যাক্সিমাম ক্ষেত্রে হিটার হইলে আমার হিট এনার্জি হবে, আবার যদি এই রোডটা কোনো বাল্বের মধ্যে থাকে সেক্ষেত্রে লাইট এনার্জি হবে। যেই এনার্জি হোক না কেন, অন্য কোনো না কোনো এনার্জি। সো আমি এখানে লিখবো যে প্রডিউসড এনার্জি বাই সেল ইকুয়ালস টু dissipated energy by resistor and cell। এটা হচ্ছে আমার এনার্জি কনজারভেশন ল থেকে আমি পাইলাম। ওকে, সো বেসিক্যালি এনার্জি কনজারভেশন ল থেকে আমি পাইলাম। আমি আপাতত এটাকে এইভাবেই রাখি। আমি নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদের আলোচনা করা আছে বিদ্যুৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তি। সো এটা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। চলো আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করি। মনে করো এখানে আমার একটা সেল আছে এবং এর সাথে বাইরে একটা রেজিস্টর লাগানো আছে। তো এই সেলের দুই প্রান্তের যে বিভব পার্থক্য, এটা আমার পজিটিভ, এটা আমার নেগেটিভ, এই দুই পয়েন্টের যে বিভব পার্থক্য সেটাকে আমি বলছি ভি। আমার এই দুই পয়েন্টের যে বিভব পার্থক্য সেটাকে আমি বলছি ভি। এবং আমার এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে। কি হচ্ছে? কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, কারেন্ট ফ্লো মানে অ্যাকচুয়ালি কি? চার্জের ফ্লো হচ্ছে না। কারেন্ট ফ্লো মানে কি? চার্জের ফ্লো হইতেছে। অ্যাকচুয়ালি ধরে নিলাম আমার কিউ পরিমাণ চার্জটা ফ্লো হইতেছে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে। এখন যদি আমি ইলেকট্রনের ফ্লো ধরি, ওইটা কিন্তু নেগেটিভ থেকে পজিটিভের দিকে হবে, এবং পজিটিভ চার্জ ধরি ওইটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে হবে। হোয়াট এভার কথা হইতেছে, আলটিমেটলি এখানে চার্জের ফ্লো হইতেছে। আচ্ছা, তোমার কি বিভবের সংজ্ঞাটা মনে আছে? বিভবের সংজ্ঞা কি? বিভবের সংজ্ঞা কি বা বিভব পার্থক্য, এই দুই পয়েন্টে বিভব পার্থক্যের সংজ্ঞা কি? সাপোজ আমি তোমাকে এখানে এই দুইটা পয়েন্ট দিলাম, এই পয়েন্ট আর এই পয়েন্ট। তুমি বলো যে এই দুই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্যের সংজ্ঞাটা কি? প্রতি একক ধনাত্মক চার্জকে এই পয়েন্ট থেকে পুরো বর্তনী কোষ সমেত ঘুরিয়ে আবার এই পয়েন্টে আনতে যে পরিমাণ কাজ হয়, সেটা হইতেছে এই পয়েন্টের বিভব। এবং এই দুই পয়েন্টের বিভব পার্থক্য মানে কি? এই পয়েন্ট থেকে +1 কুলম্ব বা প্রতি একক ধনাত্মক চার্জকে এই পয়েন্ট থেকে যাত্রা করে পুরো কোষ ঘুরিয়ে এই পয়েন্টে আনতে যে পরিমাণ কাজ হয়। সো এই দুই পয়েন্টের বিভব পার্থক্যের অর্থটা কি? যে প্রতি একক ধনাত্মক চার্জকে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে পুরো বর্তনী ঘুরিয়ে এই পয়েন্ট আনতে ভি পরিমাণ কাজ হয় প্রতি একক ধনাত্মক চার্জকে। তাইলে তুমি এখন জাস্ট একটু ঐকিক নিয়ম অ্যাপ্লাই করবা যে +1 কুলম্ব চার্জকে আনতে আমার খরচ হইতেছে ভি জুল কাজ। তাহলে আমার কিউ পরিমাণ চার্জকে আনতে খরচ হইতেছে কি পরিমাণ? ভি কিউ পরিমাণ। ভি কিউ জুল কাজ না? ভি কিউ জুল কাজ। তাহলে এটাই কি আমার কৃতকাজ বা তৈরিকৃত শক্তি না? এটাই কি আমার কৃতকাজ বা তৈরিকৃত শক্তি না? আচ্ছা, যেটা কিন্তু আমার কাজের মধ্যে না, এটা আমি ইউনিট বলছি জাস্ট, জুল। ওকে, এটাই কি আমার শক্তি না? তাইলে কন্ডিশন অনুসারে এটাকে আমি লিখতে পারি W = VQ। এটা যদি আমি আগেও জানতাম, এইটুকু তো বুঝলাম। এখন আমি যদি বলি যে আমার এই সেল কর্তৃক প্রডিউসড পাওয়ার বা ক্ষমতা কত, সেই ক্ষমতাটা আমি কিভাবে হিসাব করব? দেখো, আমি জানি ক্ষমতা P =
ডাব্লিউ ডিভাইডেড বাই টি, পি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউ ভ্যালুটা আমি পাইলাম ভি কিউ ডিভাইডেড বাই টি। তো তুমি বলো এই কিউ ডিভাইডেড বাই টিটা তুমি কি জানো? কিউ ডিভাইডেড বাই টি এটাই আমার তড়িৎ প্রবাহ আই না? এটা তো আমার তড়িৎ প্রবাহ আই। অতএব আমি লিখে দিতে পারবো যে আমার পি ইকুয়ালস টু ভি আই, পি ইকুয়ালস টু ভি আই। আবার কথা হইতেছে যে যেই পরিমাণ পাওয়ার আমার এই সেলে তৈরি হইল ওই পরিমাণ পাওয়ারই তো আমার আলটিমেটলি এই রেজিস্টার দ্বারা ডিসিপেট হবে। তাহলে রেজিস্টার দ্বারা ডিসিপেটেড পাওয়ারটা কি? ওইটাও ভিআই হয়ে যাবে। বা রেজিস্টারের ক্ষেত্রে বললে আমার আরও কিছু ফর্মুলা আসবে না? যেমন পি ইকুয়ালস টু ভিআই তো আমি বললাম, পি ইকুয়ালস টু ভিআই তো আমি বললাম। এখন রেজিস্টারের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু আই আর বসিয়ে দাও। সো ওখান থেকে আমার আরেকটা ফর্মুলা আসবে। কি আসবে? ওখান থেকে আমার আসবে আই স্কোয়ার আর, আই স্কোয়ার আর। ঠিক আছে, এখন এই আয়ের জায়গায় তুমি ভি বাই আর বসাই দাও। সো এখান থেকে আমার আরেকটা ফর্মুলা আসবে কি? ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। সো রেজিস্টারের ক্ষেত্রে আমার এই সবগুলোই সত্যি। আমার কথাটা কি বোঝা গেল? রেজিস্টারের ক্ষেত্রে আমার বেসিক্যালি সবগুলোই সত্যি। তাহলে তাহলে আমি পাইলাম কি? আমি আবার এখানে একটু গুছিয়ে দিই। সেটা হচ্ছে যে এটা আমার একটা সেল, এই সেলে আমার, সরি এই তো এইটা আমার একটা সেল, এই সেলের সাথে আমার একটা রেজিস্টার লাগানো আছে। এই সেলের দুই প্রান্তে বিভব পার্থক্য হইতেছে ভি। তাহলে এই সেলের যে পাওয়ার, এই সেলের যে পাওয়ার, সে পাওয়ারটা কত হবে? সে পাওয়ারটা হবে পি ইকুয়ালস টু ভিআই, যেখানে আইটা কি? আইটা হচ্ছে আমার এই সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। আবার আমি যদি তোমাকে বলি যে এই রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার কতটুকু হবে সেটা তুমি বের করো, তো সেটা তুমি কি বের করবা? সেটা তুমি বের করবা পি ইকুয়ালস টু, এটাও হবে আমার ভিআই, বাট এখানে আমার আরও কিছু ফর্মুলা আসবে। যেমন এটা হইতে পারে আমার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, হইতেই পারে, কোনো সমস্যা নাই। আবার এটা হইতে পারে আমার আই স্কোয়ার আর। বোঝা গিয়েছে? বলো, বোঝা গেল? এখন কথা হইতেছে পাওয়ারের এই ফর্মুলাগুলো যদি আমি জেনে যাই তাহলে এখান থেকে তো আমি শক্তিরও আলাদা রূপ নিয়ে আসতে পারবো, রাইট? কেন পারবো না? কারণ শক্তি বা এনার্জি, যে পরিমাণ এনার্জি ডিসিপেট করেছে বা যে পরিমাণ এনার্জি প্রডিউস করেছে, ওইটা ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, ডাব্লিউ ইকুয়ালস টু পিটি। সো পি এর আলাদা আলাদা ভ্যারিয়েশন দিয়ে আমি ফর্মুলা নিয়ে আসতে পারবো না শক্তির আলাদা আলাদা ভ্যারিয়েশনের? যেমন এটা হয়ে যেতে পারে ভিআইটি, এটা হয়ে যেতে পারে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর টি, আবার এটা হয়ে যেতে পারে আমার আই স্কোয়ার আর টি। ওকে, এই পর্যন্ত আমার কোনো সমস্যা নাই। এখন কথা হইতেছে পি যদি আমার কোনো ফিক্সড পাওয়ার না হয়, মানে আমি বলতে চাচ্ছি যদি পি ভ্যারিয়েবল হয়, পি ভ্যারিয়েবল হলে, পি যদি ভ্যারিয়েবল হয় তখন পি ইকুয়ালস টু আমি সরাসরি ডাব্লিউ বাই টি লিখতে পারবো না। তখন পি যদি ভ্যারিয়েবল হয় তখন আমার কৃতকাজের একটা ক্ষুদ্র পোর্শন নিতে হবে। বেসিক্যালি আমি বলতে চাচ্ছি পি যদি ভ্যারিয়েবল হয় তাহলে আমার কৃতকাজকে ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে? কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। কারণ পি যদি ভ্যারিয়েবল হয় তাহলে অবভিয়াসলি আমার কৃতকাজটা ফাংশন হবে, কার ফাংশন হবে? সময়ের ফাংশন হবে। সো তখন আমি লিখে দিব ডি ডাব্লিউ ডিভাইডেড বাই ডিটি। এটা খুবই কমন সেন্স, যারা ডিফারেন্সিয়েশন পড়ে এসেছো তাদের কাছে এটা পানি ভাত। সো আমি লিখবো এখানে ডি ডাব্লিউ ইকুয়ালস টু পি ডিটি। এখন তুমি বলো ডি ডাব্লিউ থেকে ডাব্লিউ পাওয়ার জন্য আমরা কি করি? এই ডি ডাব্লিউকে ইন্টিগ্রেশন করে দেই না? সো করে দাও ইন্টিগ্রেশন, করে দিলা ইন্টিগ্রেশন দুই সাইডে, কোনো সমস্যা নেই। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ, এখানে পাবো আমি ডাব্লিউ ইন্টিগ্রেশন অফ পি ডিটি, পি ডিটি। এখন তুমি পি এর সবগুলো ভ্যালু বসাও, এখানে প্রত্যেকটা থেকে আলাদা আলাদা একটা ফর্মুলা আসবে। এটা হইতে পারে আমার ভিআইডিটি, এখানে আমার ভি ভ্যারিয়েবল হইতে পারে বা আই ভ্যারিয়েবল হইতে পারে, এখানে হইতে পারে আমার ভি স্কোয়ার বাই আর ডিটি, বা এখানে হইতে পারে আমার আই স্কোয়ার আর ডিটি। যখন যেটা নিড সে অনুসারে আমরা কাজ করব। হয়ে গেল, রেখে দিলাম এভাবে। চলো আমরা সামনে মুভ করি, দেখি আমাদের কাছে কি কি আছে। এখানে একটা কোশ্চেন বলেছে, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড হলে কোষের ব্যয়িত অথবা সরবরাহকৃত শক্তি ও প্রতিটি রোধের মধ্যে ব্যয়িত শক্তি নির্ণয় করো। আচ্ছা, এখানে তো কোষ একটাই, সো আলটিমেটলি আমাদের কারেন্ট ফ্লোর ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট ফ্লো প্লাস 10 ওহমের পজিটিভ প্রান্ত থেকে বের হবে, এখান থেকে বের হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, সো পজিটিভ প্রান্ত থেকে বের হবে। আমি যদি কারেন্ট ফ্লো ভ্যালুটা বের করতে চাই
আই ভ্যালুটা কি হবে, ভি ডিভাইডেড বাই আর, সেটা হচ্ছে 10 ডিভাইডেড বাই আর হচ্ছে ওই দুইটা তুল্য রোধ যেটা হচ্ছে আমার শ্রেণীতে আছে, সো 2 + 3, সো 2 + 3 হয়ে যাবে আমার 5, 10 ডিভাইডেড বাই 5 আমার আসবে 2 অ্যাম্পিয়ার। সো কারেন্টের ভ্যালুটা আমার 2 অ্যাম্পিয়ার। সো আমি প্রথমে একটা জিনিস বুঝতেছি যে এখানে যে আমার সেলটা দেওয়া আছে, এই সেল আমার এনার্জি প্রডিউস করবে, বা এনার্জি তৈরি করবে। সো কি পরিমাণ এনার্জি তৈরি করবে, কি পরিমাণ এনার্জি তৈরি করবে ওইটাই তো আমার এখন হিসাব করতে হবে, রাইট? সো লিখি প্রডিউসড এনার্জি বাই সেল, ডাব্লিউ, ডাব্লিউ সমান কি পিটি, পি ইকুয়ালস টু ভিআই, সো ডাব্লিউ ইকুয়ালস টু ভিআইটি হয়ে গেল। তাহলে এই সেলের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, 10 ভোল্ট। এই সেলের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে, আয়ের ভ্যালু আমি পাইলাম 2 ভোল্ট এবং টি এর ভ্যালু দেওয়া আছে, এই যে টি এর ভ্যালু দেওয়া আছে 2 সেকেন্ড, এখানে টি এর ভ্যালুটা আমার কাছে সুন্দর মতো দেওয়া আছে। সো ভি এর ভ্যালু হচ্ছে আমার 10, আয়ের ভ্যালুটা হচ্ছে আমার 2 ইন্টু টি এর ভ্যালুটা হচ্ছে আমার 2। সো এখান থেকে আমি পাবো কত, এখান থেকে আমি পাবো আমাদের 40 ভোল্ট। এটা হইতেছে প্রডিউসড এনার্জি বাই সেল, প্রডিউসড এনার্জি বাই সেল। সো এখন আমি বের করব যে আমার কি পরিমাণ এনার্জি ডিসিপেট হচ্ছে, কারণ এখানে তো আমার সেল আছেই, রেজিস্টার আছেই দুইটা। সো এই দুইটা রেজিস্টারে বেসিক্যালি আমার এনার্জি ডিসিপেট হবে। সো আমি বের করবো যে আমার কি পরিমাণ এনার্জিটা ডিসিপেট হইতেছে, বোঝা গেছে? সো আমি লিখি আগে যে ডিসিপেটেড এনার্জি বাই 2 ওহম রেজিস্টর, 2 ওহম, 2 ওহম, সাপোজ এটাকে আমি বললাম W1, 2 ওহম রেজিস্টর। সো ওর মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই, সো আই স্কোয়ার আর টি, এই ফর্মুলাটা ইউজ করব, আই স্কোয়ার আর টি। এখানে আই হচ্ছে 2 ওহমের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, 2 ওহমের মধ্যে দিয়ে এই আই পরিমাণ কারেন্টই যাচ্ছে, যার ভ্যালু হইতেছে আমার 2 ইন্টু 2 ওহম রেজিস্টারের ভ্যালু যেটা হইতেছে আমার 2 ইন্টু আমার টি এর ভ্যালু হচ্ছে আমার 2, সো 2 টু দি পাওয়ার 4, তাহলে 4 ইন্টু 4 মানে কত, আমার অ্যান্সার আসছে 16 জুল। ওকে হইল। এখন 2 ওহম রোধ কি পরিমাণ শক্তি খরচ করছে এটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের দরকার হচ্ছে 3 ওহম রোধ কি পরিমাণ শক্তি খরচ করছে। সো এখানে লিখে ফেলি যে ডিসিপেটেড এনার্জি বাই 3 ওহম, এখানে লিখে এটা। এটাকে W2 বললাম। এটাও কি সিমিলারলি আমি আই স্কোয়ার আর টি বের করতে পারবো, কারণ আমি এই 3 ওহমের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা জানি। এবং তুমি যদি চাও ডিফারেন্সিয়েট করার জন্য এখানে ভ্যালু দিয়ে দিতে পারো, এখানে R1 দিতে পারো, বাকি দুইটা তো সেমই, সো এখানে R2 দিয়ে দিতে পারো। আচ্ছা, তো আয়ের ভ্যালু কত, যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু R2 মানে 3 ওহমের রোধের মান যেটা হচ্ছে আমার 3 ইন্টু টি এর ভ্যালু তো আমার 2 সেকেন্ড। তাহলে এখানে আমার কত আসবে, 4 3 4 12, 12 2 24, সো 24 জুল। সো হয়ে গেল। বেসিক্যালি আমার কোষ দ্বারা সরবরাহকৃত শক্তি কত, কোষ দ্বারা সরবরাহকৃত শক্তিটা হচ্ছে আমার 40 ভোল্ট, এবং এই 2 ওহম দ্বারা ব্যয়িত শক্তি হচ্ছে আমার 16 জুল। আচ্ছা, এখানে আমি ভোল্ট কেন লিখেছি, ওয়েট, এটা ভোল্ট হবে না, এইটা তো আমার জুল হবে, শক্তি রাখো অলওয়েজ জুল। ওকে, সো কোষের সরবরাহকৃত শক্তি আমার 40 জুল, 2 ওহম দ্বারা ব্যয়িত শক্তি আমার 16 জুল, এবং 3 ওহম দ্বারা ব্যয়িত শক্তি আমার 24 জুল। এখন শুরুতে আমি তোমাকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমার সেল যেই পরিমাণ এনার্জি প্রডিউস করবে, বাকি সকল এলিমেন্ট ওই একই পরিমাণ এনার্জিকে ডিসিপেট করবে। তাহলে এখন দেখো তো, এইটা আসলো 40, প্রডিউস হইলো 40 জুল, তাহলে 40 জুলই আমার ডিসিপেট হইতে হবে। তাহলে বাকি দুটোর দিকে তাকাও, 16 প্লাস 24 জুল হয়ে গেল না আমার 40 জুল, দেখছো? সো যেই পরিমাণ এনার্জি আমার তৈরি হয়েছে ওই পরিমাণ এনার্জি আমার ডিসিপেট হয়েছে। মিলে গিয়েছে কিন্তু, দেখেছো? তো চলো আমরা নেক্সটে মুভ করি, দেখি আমাদের কাছে কি আছে। আচ্ছা, রোধগুলোর ক্ষমতা কত, এবার আমাকে ক্ষমতা বের করতে বলেছে। কি বের করতে বলছে, ক্ষমতা বের করতে বলছে। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, প্রথমে একটা তুল্য রোধ বের করি,
তুল্য রোধ বের করে আমি কারেন্ট বের করতে পারবো, অথবা আমি চাইলে আইভিএল দিয়েও কারেন্ট বের করতে পারবো। বাট আমি একটা কাজ করি, আমি প্রথমে এই সার্কিটটাকে একটু সংক্ষিপ্ত করে নিয়ে আসি। এখানে দেখো আমার এইখানে আছে 160 ভোল্ট, এইখানে আছে আমার 100 ভোল্ট। সো আমি যদি এই দুইটা তুল্য করি, যেই দিক থেকে যায়, আমি যদি বাম দিক থেকে যে তুল্য করি, তাহলে 160 মাইনাস 100, তাহলে 60 ভোল্ট হবে। 60 ভোল্ট হবে। আমার কথা কি তুমি বুঝতে পারছো? 60 ভোল্ট হবে, মানে এটা আমি তুল্য করেও করতে পারি, আবার আমি কেভিএল দিয়েও করতে পারি। আচ্ছা, আগে আমি এই নর্মাল ফরমেশনটা আঁকাই। সেটা হচ্ছে 3 আর 6 সমান্তরাল তুল্য, এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা। 3 আর 6 সমান্তরাল তুল্য হবে আমার 2 ওহম। এখানে আছে আমার একটা 4 ওহমের রেজিস্টার, সো এটা আমি বসিয়ে দিই 4 ওহম, এটাকে আমি বসিয়ে দিলাম 4 ওহম। তারপর আমার কারেন্ট ফ্লো, আচ্ছা আমি এটা তুল্য না করে সরাসরি একটা কেভিএল অ্যাপ্লাই করে দিই। এইটা হচ্ছে আমার 160 ভোল্ট, এটা হচ্ছে আমার 100 ভোল্ট। এখন সাপোজ আমি ধরলাম এদিক থেকে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, সো আমি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করি। এই লুপে তুমি কেভিএল অ্যাপ্লাই করে দাও, তাহলে দেখো কত পাও। 2i প্লাস 4i প্লাস 100, কারণ 100 এদিক থেকে ঢুকতেছে, মাইনাস 160 ইকুয়ালস টু 0 হয়ে গেল। সো এখানে আমার কত আসছে 6i, এখানে আসবে মাইনাস 60, ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস 60। অতএব আয়ের ভ্যালুটা কত? আয়ের ভ্যালুটা আসবে আমাদের 10 অ্যাম্পিয়ার। আয়ের ভ্যালু পেয়ে গেলাম আমি 10 অ্যাম্পিয়ার। তার মানে আয়ের ডিরেকশন ঠিক আছে, কারণ ডিরেকশন যদি ভুল হইতো, মানে আমি যেদিকে অ্যাজিউম করেছি অ্যাকচুয়াল কারেন্টের ডিরেকশন ওই দিকেই, যদি আমি যেদিকে অ্যাজিউম করেছি অ্যাকচুয়াল কারেন্টের ডিরেকশন অপোজিট দিকে হইতো, তাহলে একটা ভ্যালু মাইনাস চলে আসতো। সো আমার কারেন্টের ডিরেকশন ঠিক আছে। এখন তুমি একটু তাকিয়ে বলো যে আমার এই সেলের ক্ষেত্রে 160 ভোল্টের ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। 100 ভোল্টের ক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ। এখন কারেন্ট আমার বেসিক্যালি কোন দিক থেকে ঢুকছে, কোনটার পজিটিভ প্রান্ত থেকে বের হচ্ছে? কারেন্ট আমার এই 160 ভোল্টের পজিটিভ প্রান্ত থেকে বের হচ্ছে না? ওয়েট, আমি একটু চিত্রটা বড় করে আঁকি, তাহলে তোমাদের জন্য বুঝতে আরও সুবিধা হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আমার কারেন্ট ফ্লো হচ্ছিল, এন্ড এটার ভ্যালু হচ্ছে আমার 10 অ্যাম্পিয়ার। এখন কারেন্ট বেসিক্যালি আমার কোন দিক থেকে বের হচ্ছে? এই দিক থেকে বের হচ্ছে। তার মানে 160 ভোল্টের পজিটিভ প্রান্ত দিয়ে আমার কারেন্টটা বের হচ্ছে। তার মানে এখানে শুধুমাত্র 160 ভোল্টটাই, আমি আবারও বলছি, এখানে শুধুমাত্র 160 ভোল্টটাই আমার এনার্জি প্রডিউস করছে। বাকি যা আছে সেটা হোক এই 2 ওহম রোধ, অথবা হোক এই 4 ওহম রোধ, অথবা হোক এই 100 ভোল্টের ব্যাটারি, এই তিনটাই আমার এনার্জিকে ডিসিপেট করতেছে। আমার কথা কি বোঝা গেল? এখানে শুধুমাত্র এই বান্দা একাই এনার্জি প্রডিউস করতেছে। আর এই তিনটা বাদে আর যেই তিনটা বান্দা দেখতে পাইতেছো, ওই তিনটা বান্দা কি করতেছে? এনার্জিকে ডিসিপেট করতেছে। আচ্ছা, এটা বেসিক্যালি আমাদের এই ম্যাথের অংশও না। এই ম্যাথে আমাকে জাস্ট বলছে রোধগুলো ক্ষমতা বের করো। সো আগে আমি রোধগুলো ক্ষমতা বের করি। রোধগুলো ক্ষমতা বের করার জন্য আমার কি করতে হবে? দেখো, এই রোধের ক্ষমতা আমার অলরেডি বের হয়ে গেছে, কারণ এই রোধের যে ক্ষমতা পি ইকুয়াল টু, আমি বলতে পারবো যে আমার আই স্কোয়ার আর, রাইট? এখন এই রোধের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাইতেছে ওইটা তো আমি বের করে ফেলছি না? এই রোধের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে? আই পরিমাণ কারেন্টই তো যাচ্ছে, কারণ আমার এই বর্তনীতে আলটিমেটলি আই ফ্লো হচ্ছে। এখন আই এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়ে যেতে পারে, একটা হবে আমার I1, একটা হবে আমার I2, বাট I1 আর I2 মিলিয়ে তো এখানে আই তৈরি হচ্ছে। ইন শর্ট, আমার 4 ওহমের মধ্যে তো আই যাচ্ছে। সো আয়ের ভ্যালুটা কত? আয়ের ভ্যালুটা আসবে আমার 10 স্কোয়ার ইন্টু আর এর ভ্যালু হচ্ছে এখানে 4। তার মানে এখানে আমার 400 ওয়াট ক্ষমতা আছে। কত ওয়াট? 400 ওয়াট। এখানে কিন্তু আর জুল বা ভোল্ট দেওয়া যাবে না, আমার ক্ষমতার একক কিন্তু ওয়াট। সো এটা তো অলরেডি বের হয়ে গেল। আর বাকি থাকলো কি? 3 ওহমের জন্য 6 ওহমের জন্য। চলো আমি 3 আর 6 দুই প্রান্তে বিভব পার্থক্য বের করি। এখন একটা কথা বলো, 3 আর 6 দুই প্রান্তে বিভব পার্থক্যটা সেম হবে, আবার এদের যে বিভব পার্থক্য 2 ওহমের বিভব পার্থক্য সেটাই হবে। কেন? কারণ এই দুইটা তো সমান্তরাল তুল্যই আমার 2। সো এই দুইটা যে বিভব পার্থক্য হবে, সমান্তরাল তুল্য বিভব পার্থক্য 2 হবে, সেটাই হবে। এটা যদি না বুঝে থাকো তাহলে চিন্তা করো, এইটা সাপোজ এ পয়েন্ট, চিন্তা করো যে এইটা হচ্ছে আমার এ পয়েন্ট, এইটা হচ্ছে আমার বি পয়েন্ট। তাহলে 3 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্য কত? এটা কত? এটা হচ্ছে আমার ভি অফ এ বি।
আবার 6 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্য কত? এটা হচ্ছে আমার ভি অফ এ বি। এখন তুমি এখানে ফিরে আসো, দেখো এইটা আমার এ পয়েন্ট, এইটা আমার বি পয়েন্ট, তাহলে 2 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্য কত? এটা আমার ভি অফ এ বি। তার মানে এই 3 ওহম রোধে দুই প্রান্তে বিভব পার্থক্য, 6 ওহম রোধে দুই প্রান্তে বিভব পার্থক্য এবং এই 2 ওহম রোধে দুই প্রান্তে বিভব পার্থক্য তিনটাই আমার সেম, তিনটাই আমার সেম। বলো বোঝা গেছে? যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা ম্যাথ শেষ করে ফেলি। আমরা প্রথমে এখন বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে এই 2 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যটা বের করে ফেলো। তো 2 ওহম রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য যেটা ভি ইকুয়ালস টু আসবে আমার আইআর। আইটা কি? যে পরিমাণ কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে ইনটু এই তুল্য রোধের মান হচ্ছে 2, তার মানে দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 20 ভোল্ট। সো এখন আমি পেয়ে গেলাম যে আমার এই কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে আমার 20 ভোল্ট। সো আমি এটা পি বের করতে পারবো না এখন তো পি বের করা বাচ্চাদের কাজ হওয়ার কথা। এই রোধের ক্ষমতা পি ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। দুই প্রান্তে বিভব পার্থক্য ভিটা আমি জানি, আমি চাইলে কারেন্ট I1 I2 বের করতে পারতাম, বাট ওইটা থেকে দুই প্রান্তে বিভব পার্থক্য বের করাটা বেশি ইজি, সো আমি ওইটাই করে ফেলছি। তোমরা চাইলে I1 I2 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। সো দুই প্রান্তে বিভব পার্থক্য আমি পাইলাম 20 স্কোয়ার আমার ডিভাইডেড বাই 3, 20 স্কোয়ার ডিভাইডেড বাই 3। দেখি এটার অ্যান্সার কত আসে। ক্যালকুলেটর বের করি ফোনে, ওয়েট। আমার হাতের কাছে এখন অ্যাকচুয়ালি ক্যালকুলেটর নাই, সো আমি ফোনে ক্যালকুলেটর বের করে এটা অ্যান্সার দেখি। এটার অ্যান্সার আসছে আমার 133.33। বা এটা যদি আমি এভাবেই রাখি 400/3 ওয়াট, আমি এটাকে এইভাবেই রাখি, এটাই বেটার আই গেস, এভাবেই রাখি। সো 400/3 ওয়াট আসলো। এখন ওই সেম হিসাবটা আমি নিচেরটার জন্য করব, এটার জন্য। সো এই 6 ওহমের জন্য হিসাবটা এখানে করি। 6 ওহমের ক্ষমতা পি, এটাও আসবে আমার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেখানে ভি স্কোয়ার ভিটা কি? ভিটা হচ্ছে আমার 6 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্য। 6 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্য আমার 20 ভোল্ট দেওয়া আছে। সো এটা আমার কত হবে? এটা হবে আমার 20 স্কোয়ার ডিভাইডেড বাই 6, 20 স্কোয়ার ডিভাইডেড বাই 6, যেটা আসবে আমার বেসিক্যালি 200 ডিভাইডেড বাই 3 এত ওয়াট। সো দেখো আমার বেসিক্যালি প্রত্যেকটা রোধের ক্ষমতা বের হয়ে গিয়েছে। এখানে 3টা রোধ ছিল, 3টা রোধের ক্ষমতায় আমি বের করে ফেলছি, আমার ম্যাথ হয়ে গেছে। চলো আমরা নেক্সটে মুভ করি, দেখি এখানে কি বলা আছে। নেক্সটে বলছে আমার কোষগুলোর ক্ষমতা কত। কোষের ক্ষমতা এখন চেয়েছে, কি চেয়েছে তোমার কাছে? এখন তোমার কাছে চেয়েছে কোষের ক্ষমতা। এই যে আমার কাছে কোষ কয়টা আছে? 2টা না? এই যে একটা কোষ, এই যে একটা কোষ। সো প্রথমে তোমার বের করতে হবে এই কোষের ক্ষমতা, তারপর বের করতে হবে তোমার এই কোষের ক্ষমতা। সো এই কোষের ক্ষমতা কত? কি পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে? আই পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে না, যেটা ভ্যালু হচ্ছে আমার 10 অ্যাম্পিয়ার। তাহলে এখন তুমি বলো যে এই কোষের জন্য ক্ষমতা কত? এই কোষের জন্য যে ক্ষমতা সেটাকে আমি বললাম পি। তাহলে পি ইকুয়ালস টু ভিআই। এই কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য কত? 160 ইন্টু এই কোষের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে? 10 অ্যাম্পিয়ার, তার মানে 1600 ওয়াট হয়ে গেল এই কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য। এখন আমাকে কি বের করতে হবে? এই কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য। সো এই কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য কীভাবে বের করব বলো? এই কোষের জন্য ফর্মুলা তো আমার সেম, ভিআই। এখন এই কোষের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে? এই কারেন্টেই তো ঘুরে আলটিমেটলি আমার এই কোষের মধ্যে দিয়ে আসতেছে, রাইট? সো আমার এই কোষের দুই প্রান্তে বিভব পার্থক্য কত? 100 ভোল্ট ইন্টু কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার। কত আসলো? 1000 ওয়াট। আর মাথায় রাখতে হবে এই কোষটা কিন্তু আমার এনার্জি প্রডিউস করছে। সো অন্যভাবে বলতে পারি এই কোষ আমার ক্ষমতা বা পাওয়ার প্রডিউস করছে, অ্যান্ড এই কোষটা আমার পাওয়ার ডিসিপেট করতেছে। এটা প্রডিউস করছে, এটা ডিসিপেট করতেছে। দেখি এরপরে কি আসে। এরপরে আমাকে বলছে যে শক্তি কি সংরক্ষণশীল? তুমি আমাকে বলো শক্তি কি সংরক্ষণশীল? দেখো 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 বুঝি। আমার এই কোষটা আমার এনার্জি প্রডিউস করতেছে। আগেই দেখলাম শুধুমাত্র এই একটা মাত্র কোষে আমার এনার্জি প্রডিউস করতেছে এই সেলে। এইটা বাদে আর বাকি যা কিছু আছে সব কিছু আমার এনার্জি ডিসিপেট করতেছে। তাহলে কি পরিমাণ এনার্জি প্রডিউস হইতেছে ওইটা আগে বুঝি। কি পরিমাণ এনার্জি প্রডিউস হইতেছে দেখি। যে পরিমাণ এনার্জি প্রডিউস হইতেছে ডাব্লিউ ইকুয়ালস টু এই কোষের জন্য পিটি। এখন এই কোষের পি এর ভ্যালুটা আমি কত পাইলাম দেখি তো। এই কোষের পি এর ভ্যালুটা আমি একটু আগে পাইলাম 1600 ওয়াট। সো 1600 ইন্টু টি। এখন টি এর তো ভ্যালু দেওয়া নাই, সো আমি এটাকে এভাবে রেখে দিলাম 1600 টি।
সো এইটা হচ্ছে আমার যে পরিমাণ এনার্জি প্রডিউস হয়েছে তার ভ্যালু। আচ্ছা এটা নিচে লিখি, ওয়েট, ডাব্লিউ ইকুয়ালস টু পিটি ইকুয়ালস টু 1600T। এটা কোন কোষের জন্য? এই কোষের জন্য। এখন এই কোষ ছাড়া এই সার্কিটার বাকি যা যা এলিমেন্ট আছে সবগুলো আমার এনার্জিকে ডিসিপেট করতেছে। সো এই 3 ওহম রোধের জন্য ডিসিপেটেড এনার্জি সাপোজ এটাকে আমি বলে দিলাম W1। এটা কি হবে? এটা হবে আমার, এটাও আমার পিটি হবে, সাপোজ P1T বললাম। সো আমার এই রোধ কি পরিমাণ পাওয়ার ডিসিপেট করতেছে আমি এটা বের করি নাই, এর আগেরটাই তো বের করছিলাম। এটাই হচ্ছে আমার 400/3, এটাই 400 আর ওইটাই 200/3। সো P1 এর ভ্যালু হচ্ছে আমার 400/3, সো 400/3 ইন্টু T। এখন নিচে আমার কি আছে? নিচে আমার আছে এই মহাশয়। এই মহাশয়ও কিন্তু আমার এনার্জি ডিসিপেট করতেছে। সাপোজ এটার যে ভ্যালু, এনার্জি ডিসিপেটেড এনার্জি যে ভ্যালু, এটাকে আমি বললাম আমার W2, এটাকে আমি বললাম আমার W2। তাহলে W2 এর ভ্যালুটা কি হবে? P2 ডিভাইডেড বাই T। এন্ড P2 এর ভ্যালুটা আমি একটু আগে কি পাইলাম? এটা আমি পাইলাম 200 বা 200/3, সো 200/3 T। এটা হচ্ছে এই রোধে ডিসিপেটেড এনার্জির ভ্যালু। এখন আরও একটা ডিসিপেটেড এনার্জি মহাশয় আছে, সেটা কি? সেটা হচ্ছে এই 4 ওহম। সো এই 4 ওহম রোধে কি পরিমাণ এনার্জি ডিসিপেটেড হইতেছে এটাকে আমি বললাম W3। সো W3 এটা কত ছিল? এটা ছিল 400 আই গেস, তাই না? সো এটাকে বললাম P3T। এটা আই গেস 400 ছিল, ইফ আই এম নট রং। একটু চেক দিই, এটা কত ছিল? এটা ছিল আমার 400 ওয়াট। ওকে, সো আমার ডিসিপেটেড এনার্জিটা কি হবে? ডিসিপেটেড পাওয়ার ছিল 400 ওয়াট, সো এনার্জিটা হয়ে যাবে 400T জুল। এখন দেখি যে আমার নেট প্রডিউসড এনার্জি কতটুকু প্রডিউস হইতেছে? জাস্ট এই পরিমাণ 1600T। অ্যান্ড নেট ডিসিপেটেড এনার্জি কি পরিমাণ এনার্জি ডিসিপেটেড হইতেছে? আচ্ছা এটা হচ্ছে আমার W। সো যেই পরিমাণ এনার্জি ডিসিপেটেড হইতেছে W1 প্লাস W2। আচ্ছা আমি আরেকটা বেরি করি নাই, আরেকটা তো এখনো বাকি আছে। এই যে এই মহাশয়, এও তো এনার্জি আমার ডিসিপেট করতেছে না? সো এটা তো আমাকে বের করতে হবে। এই যে পরিমাণ এনার্জি ডিসিপেট করতেছে সেটাকে আমি VI দিয়ে বের করতে পারবো চাইলে, VI দিয়ে। আচ্ছা P4T, কারণ এটা তো আমরা আগের বার বের করে রাখছিলাম। দেখো এই মহাশয় কি পরিমাণ পাওয়ার ডিসিপেট করতেছে? 1000 ওয়াট পাওয়ার ডিসিপেট করতেছে। সো আমি যদি বলি কি পরিমাণ এনার্জি ডিসিপেট করতেছে, জাস্ট 1000 এর সাথে একটা T গুণ হয়ে যাবে। সো 1000T জুল। তাহলে এবার লিখি নেট ডিসিপেটেড এনার্জি W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, সবগুলা জাস্ট সিম্পলি যোগ করে দাও। সো আমার কত আছে? ওখানে আছে 400, সো 400/3T প্লাস 200/3T প্লাস 400T প্লাস 1000T। সো টি বাদ দিয়ে বাকি সবগুলোকে যোগ যদি দেই তাহলে আমার 400 আর 1000 এখানে আসবে 1400। এই দুইটার যদি আমি লসাগু করে দিই তাহলে ওপরে থাকবে আমার 600, নিচে 3, তার মানে আসবে আমার 200। তাহলে 1400 আর 200 কত আসে? 1600। এই তো 1600T। তাহলে আমি কি বলতে পারবো? দেখো নেট প্রডিউসড এনার্জি আর নেট ডিসিপেটেড এনার্জি এই দুইটা আমার সেম। এই দুইটা আমার সেম, অতএব শক্তি সংরক্ষণশীল। অ্যান্ড এটা তুমি মাথায় রাখো যে শক্তি সর্বদা সংরক্ষণশীল। তোমার যদি অসংরক্ষণশীল আসে তার মানে তোমার ম্যাথ ভুল হয়েছে। আচ্ছা এখন কোয়েশ্চেন দিয়েছে যে রোধগুলোকে কিভাবে সংযোগ দিলে ক্ষমতা সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে না। এটা নাইস কোয়েশ্চেন। চলো এই ম্যাথটা এখন আমরা সলভ করি। এখন তোমরা আগে এই কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি এখন যেটা করব সবার আগে সেটা হচ্ছে এই দুইটা সেলের ইকুইভ্যালেন্স সেল আঁকি। দেখো আমি এই দিক থেকে যদি কাউন্ট করি তাইলে আগে পাইতেছি 160 ভোল্ট, বেসিক্যালি 160 ভোল্টের পজিটিভ প্রান্ত, এরপরে আমি 100 ভোল্টের নেগেটিভ প্রান্ত পাইতেছি। সো আমি যদি এই দিক থেকেই যাই তাইলে আমার ইকুইভ্যালেন্স সেলটা কত হওয়া উচিত? 160 মাইনাস 100, যেটা বেসিক্যালি আমার পজিটিভ 60 হবে।
রাইট, পজিটিভ 60। ওকে, ওয়েট, হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, যেটা বেসিক্যালি আমার পজিটিভ 60 হবে বা পজিটিভ 60। তার মানে পজিটিভ 60 মানে কি, এই দিক থেকে যে যেন আমি পজিটিভ সাইডটা পাই আমার সেলের, দ্যাট মিনস আমার সেলটা হবে এমন। এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সেল, যেটার বিভব পার্থক্য হইতেছে 60 ভোল্ট। এখন এই দুইটাকে আমি জুড়ে দিলাম। তারপর মনে করো এখন আমার যেভাবে আছে আমার এই সেলটা সেভাবে আঁকলাম। এইটা এই যে 3 ওহম আছে, এখানে আমার 6 ওহম আছে, তারপর এখানে আছে আমার 4 ওহম, 3 ওহম, 6 ওহম, 4 ওহম। কথা হচ্ছে যে এইভাবে যদি থাকে তাহলে আমার যে তড়িৎ প্রবাহ আই অ্যান্ড আমি যদি এটাকে একটু চেঞ্জ করে এইখানে 6 ওহম আর এখানে 4 ওহম লাগাই দিই, আমাদের তড়িৎ প্রবাহ কি সেম থাকবে? যদি এখানে 4 ওহম অ্যান্ড এখানে 6 ওহম লাগাই দিই তাহলে আমার আর এই তড়িৎ প্রবাহটা সেম থাকবে না, তখন আমার তড়িৎ প্রবাহ চেঞ্জ হয়ে যাবে। তখন সাপোজ কিছু একটা আসবে, তখন হয়ে গেল আমার I1। আবার 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 আমি যদি এই 3 ওহম আর এই 6 ওহমের জায়গাটাও চেঞ্জ করে দিই, এই দুইটা যদি চেঞ্জ করে এখানে আমি দিয়ে দিলাম 6 ওহম, এখানে আমি দিয়ে দিলাম 3 ওহম, তাহলে কি আমার এই আইটা সেম থাকবে? না, কারণ তখন আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যাবে। সো আমার তখন আবার আইটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ তখন হয়ে গেল আমার I2। তার মানে আমি একটা জিনিস বুঝলাম যে আমার এই সার্কিটে রোধকে আমি কিভাবে লাগাচ্ছি তার উপর ডিপেন্ড করতেছে যে আমার তড়িৎ প্রবাহ কী হবে। বাট একটা জিনিস কিন্তু সেম থাকতেছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট, মানে এই তিনটা রোধে তো আলটিমেটলি একটা তুল্য রোধ থাকবে, তাই না? সেটা আমি যেইভাবেই লাগাই না কেন, সেই তুল্য রোধে দুই প্রান্তের বিভব পার্থক্য যখন আমি এভাবে লাগাচ্ছি তখন এই তিনটা রোধের যে তুল্য রোধ তার দুই প্রান্ত হচ্ছে একটা এইটা। আবার আবার আমি যখন এই 6 ওহমটাকে এখান থেকে সরাই দিচ্ছি, এই 3 ওহমটাকে এখানে সরাই দিচ্ছি, সরাই দিয়ে দুইটা ভাইস ভার্সা করে দিচ্ছি, মানে এখানে লাগাচ্ছি 3 ওহম, এখানে লাগাচ্ছি 6 ওহম, তখনও কিন্তু আমার এই দুই প্রান্ত সেম আছে, এক প্রান্ত এইটা আর এক প্রান্ত এইটা। সো দুই প্রান্ত যদি সেম থাকে তার মানে এই দুই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য সেম। তার মানে আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি রোধগুলোকে যেভাবেই সাজাও না কেন, এই সবগুলো সাজানোর পরে রোধের যে তুল্য রোধটা পাবা সেই তুল্য রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য অলওয়েজ সেম থাকবে, অলওয়েজ, অল দ্য টাইম সেম থাকবে। সো আমার আলটিমেটলি ক্ষমতা সর্বোচ্চ বা সর্বনিম্ন চাইছে না, এটা কিসের ক্ষমতা চাইছে? এই তিনটা রোধের মিলিত ক্ষমতা। সো এই তিনটা রোধ মিলে আমার কি তুল্য রোধ হবে সেইটার ক্ষমতা বের করলেই তো এই তিনটা রোধের মিলিত ক্ষমতা বের হয়ে যাবে না? আচ্ছা, সো আমি এখন কি করব? যেহেতু আমার এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, বিভব পার্থক্যটা সেম, এবং এই বিভব পার্থক্য কত বলো? এই বিভব পার্থক্যটা কত? এই বিভব পার্থক্যটা, কারণ এই পয়েন্ট হচ্ছে আমার এই পয়েন্ট, আবার এই পয়েন্ট মানে এই পয়েন্ট, এই দুই পয়েন্টের বিভব পার্থক্য যদি 60 ভোল্ট হয়, সো এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমার 60 ভোল্ট। এই 60 ভোল্ট আমার মধ্যে কনস্ট্যান্ট। সো মাঝখানে আমার চেঞ্জ হবে কিসের ভ্যালু? মাঝখানে আমার এই তিনটা রোধের তুল্য রোধ, যেটাকে আমি বললাম আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা চেঞ্জ হবে ডিপেন্ডিং অন আমি আমার রোধগুলোকে কীভাবে সংযোগ দিচ্ছি। সো আমি যদি বলি এই তুল্য রোধের মধ্যে দিয়ে মাঝখানে আমি তুল্যরোধ আঁকি ওদের। সো তুল্যরোধ দিয়ে যদি সার্কিটটা আঁকি, বিষয়টা হচ্ছে এমন, এই যে এটা হচ্ছে ওদের তুল্যরোধ, এটা হচ্ছে সেই ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা হচ্ছে আমার 60 ভোল্ট, এটা তুল্যরোধ আরপি, এবং এর দুই প্রান্তে যে বিভব পার্থক্য সেটাকে আমি বললাম আমার V ইকুয়ালস টু, এটাও 60 ভোল্ট হয়ে যাবে। সো আমার এই তুল্যরোধের দুই প্রান্তে বিভব পার্থক্য সেম, বাট তুল্যরোধ মান চেঞ্জ হইতে পারে ডিপেন্ডিং অন আমি কিভাবে এই রোধগুলোকে লাগাইতেছি। সো আমি যদি বলি এই তুল্যরোধের যে পাওয়ার P, সেটার জন্য আমি তাহলে কি ফর্মুলা বের করব? যেহেতু আমার V কনস্ট্যান্ট, সো আমি V²/RP এটা ইউজ করব না? এটা ইউজ করব। এখন আমি দেখে বুঝতে পারতেছি যে দেখো আরপি এর ভ্যালুটা যেখানে সর্বোচ্চ, পি এর ভ্যালুটা সেখানে সর্বনিম্ন। আবার আরপি এর ভ্যালুটা যখন সর্বনিম্ন, পি এর ভ্যালুটা সর্বোচ্চ, কারণ একদম ব্যস্তানুপাতিক সম্পর্ক। বলো আমার কথাটা কি বোঝা গেল? কথাটা বোঝা গেছে? তাহলে আরপি সর্বোচ্চ কখন হবে? বা আমি পি ম্যাক্সের জন্য ধরো কাজ করি, পি ম্যাক্সের জন্য আমার পি ম্যাক্সের জন্য আমার আর ইকুইভ্যালেন্ট, আচ্ছা এখানে আমি আর পি না দিয়ে আর ইকুইভ্যালেন্ট দিই, ইকুইভ্যালেন্ট দেওয়াটা বেটার শোনায়, কারণ পি দিলে তো শুধু প্যারালাল বোঝাবে, তখন আর ইকুইভ্যালেন্ট। ওকে, যখন আমার আর ইকুইভ্যালেন্ট মিনিমাম, এখন বলো আমার মিনিমাম তুল্য রোধ পাওয়ার জন্য রোধগুলোকে কিভাবে লাগাইতে হয়? সমান্তরালে লাগাইতে হয় না?
একদম কমন সেন্স তো। সো একটা 3 ওহম, একটা 6 ওহম, আরেকটা কত 4 ওহম ইফ আই এম নট রং, 3 6 4 4 ওহম। অ্যান্ড এটার সাথে আমার যুক্ত হয়ে যাবে 60 ভোল্ট, 60 ভোল্ট। সো এটা সাপোজ আমার 3 ওহম, এটা আমাদের 6 ওহম, এটা আমাদের 4 ওহম, এটা আমাদের 60 ভোল্ট। সো আমার আরপিটা কি, আর ইকুইভ্যালেন্ট কি চলে আসবে, আর ইকুইভ্যালেন্ট তখন আমার আসবে না, আমার 3 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 4 ইনভার্স, টোটালটার ইনভার্স। দেখি এটার অ্যান্সার আমার কাছে কত আসে। 3 আর 6 যদি সমান্তরাল করে দেই, এটার অ্যান্সার তো আমার কাছে এমনিও 2 আসবে, এমনিও 2 আসবে। সো আমার কাছে যে অ্যান্সার আসতেছে সেটা হইতেছে আমার 4/3। আমার কাছে যে অ্যান্সার আসতেছে সেটা হচ্ছে আমার 4/3, যে অ্যান্সার আসছে সেটা হচ্ছে 4/3। ওকে, সেটা হচ্ছে আমার আর ইকুইভ্যালেন্টের ভ্যালু। তাহলে আমার সর্বোচ্চ ক্ষমতা পি ম্যাক্স কত হবে, সর্বোচ্চ ক্ষমতা, এবং এটা নট জাস্ট আর ইকুইভ্যালেন্টের ভ্যালু, এটা আর ইকুইভ্যালেন্টের সর্বনিম্ন ভ্যালু। সো আর ইকুইভ্যালেন্ট মিনিমাম এটা হবে আমার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট মিনিমাম। সো ভি এর ভ্যালুটা আমার 60, সো 60 স্কোয়ার ডিভাইডেড বাই আমার কাছে আসতেছে 4/3, আমার কাছে আসতেছে 4/3। দ্বারা 4/3 আমি আরেকবার রিচেক দিয়ে নিই, ফোনের নর্মাল ক্যালকুলেটর ইউজ করছি তো, সো আই এম নট শিওর, আমার এখানে আরেকবার ভুল যেতে পারে। হ্যাঁ 4/3টা আমার ঠিক আছে। সো এখানে যাবে আমার 60 স্কোয়ার। সো এখানে আমার যে অ্যান্সারটা আসতেছে সেই অ্যান্সারটা হচ্ছে 2700 ওয়াট। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট। এখন আমার কি দরকার, এখন আমার দরকার আমার মিনিমাম পাওয়ার আউটপুট। সো মিনিমাম পাওয়ার আমি কখন পাবো, যখন আমার তুল্য রোধ ইকুইভ্যালেন্ট এটা ম্যাক্সিমাম হবে। এবং তুল্য রোধ ম্যাক্সিমাম কখন হয়, যখন আমার অ্যাসোসিয়েটেড সবগুলো রোধ শ্রেণীতে থাকে। সো এটা যদি হয় আমার 60 ভোল্ট, এটা আমার 3 ওহম, এটা আমার 6 ওহম, এটা আমার 4 ওহম, তাহলে তুমি বলো আমার আর ইকুইভ্যালেন্টটা কত হবে। আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে না 3 + 6 + 4, যেটা আমার 13 ওহম। কত, 13 ওহম। অ্যান্ড ইটস নট জাস্ট আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, আর ইকুইভ্যালেন্টের ম্যাক্সিমাম ভ্যালু। সো এক্ষেত্রে আমার পি মিনিমাম কি হবে, পি মিনিমাম হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ম্যাক্সিমাম। সো ভি স্কোয়ারটা আমার হবে 60 স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট ম্যাক্সিমাম, যেটার ভ্যালু আমার 13। সো এটার ভ্যালু কত আসবে, এটার ভ্যালু আমার কাছে আসবে 276.923 ওয়াট। এটা হচ্ছে আমার ক্ষমতার সর্বনিম্ন ভ্যালু। বলো বোঝা গিয়েছে? সো হোপফুলি বোঝা গিয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই তোমাদের। আমরা নেক্সটে মুভ করি। নেক্সটে আমাদের কাছে খুবই পপুলার একটা ম্যাথ দেওয়া আছে। কি বলেছে দেখি, দুইটা বাল্ব নেওয়া হলো, প্রথম বাল্বের গায়ে লেখা দেখো, প্রথম বাল্বে গায়ে লেখা 60 ওয়াট 220 ভোল্ট, দ্বিতীয় বাল্বে গায়ে লেখা এত। বাল্ব দুটিকে প্রথমে শ্রেণীতে পরে সমান্তরালে সংযুক্ত করে 200 ভোল্টের কোষের সাথে সংযুক্ত করা হলো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। কোন বাল্বটি কোন বর্তনীতে অধিক উজ্জ্বলভাবে জ্বলবে, অধিক উজ্জ্বলভাবে জ্বলবে, এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন। দেখো বেসিক্যালি আমার কোর্সে কি, ধরে নিই প্রথমে আমরা শ্রেণীর জন্য হিসাব করি, তারপরে সমান্তরালের জন্য হিসাব করি। শ্রেণীতে সংযোগ, ঠিক আছে। আচ্ছা, সো দুইটা বাল্বকে আমাকে প্রথমে শ্রেণীতে সংযোগ করা হয়েছে, মানে এইটা হচ্ছে দুইটা বাল্ব, এদেরকে আমার শ্রেণীতে সংযোগ করা হয়েছে। সংযোগ করে কি করছে, সংযোগ করে এটাকে বেসিক্যালি আমার একটা ভোল্টেজ সোর্সের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, যে ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কত, 200 ভোল্ট। এখন কথা হচ্ছে এই বাল্বের গায়ে আমার কিছু একটা লেখা আছে। প্রথম বাল্বের গায়ে লেখা আছে 40 ওয়াট 60 ওয়াট 220 ভোল্ট।
220 ভোল্ট। দ্বিতীয় বাল্বের গায়ে আমার লেখা আছে 40 ওয়াট 220 ভোল্ট। আচ্ছা, এই লেখাটার মানে কি? প্রথমে আমাকে আগে বুঝতে হবে যে এই লেখাটার মানে কি। এই লেখার মানে হইতেছে, যদি আমার প্রথম বাল্বকে 220 ভোল্টে লাগানো হইতো, মানে প্রথম বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 220 ভোল্ট হইতো, তাহলে এটা 60 ওয়াটের আউটপুট দিত। আমি আবারও বলি, এইটা মানে হচ্ছে 60 ওয়াট 220 ভোল্ট মানে বোঝায় যে আমার এই বাল্বকে যদি 220 ভোল্টে লাগানো হইতো তাইলে এটা 60 ওয়াটের আউটপুট দিত। আবার এই বাল্বের গায়ে লেখা আছে 40 ওয়াট 220 ভোল্ট, মানে কি? মানে বোঝাচ্ছে যে আমার এই বাল্বের অ্যাক্রসে বিভব পার্থক্য যদি 220 ভোল্ট হইতো তাহলে এটা 40 ওয়াটের আউটপুট দিত। কিন্তু এখন আমার এই দুইটা মিলায়ে এই দুইটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 200 ভোল্ট। সো এই দুইটার অ্যাক্রসে তো আমার বিভব পার্থক্য কখনোই 220 হইতে পারবে না। সো এটা কখনো 60 ওয়াটের আউটপুট দিবে না, এটাও কখনো 40 ওয়াটের আউটপুট দিবে না। সো আমাকে এখন বের করতে হবে যে অ্যাকচুয়ালি কত আউটপুট দিবে। যে যত বেশি আউটপুট দিবে সে তত বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। কারণ কি? আউটপুটটা কি? আউটপুটটাই তো আমার এখানে পাওয়ার বা ক্ষমতা। যার পাওয়ার বেশি, এখানে পাওয়ারটা কি হইতেছে? ডিজিপেট হইতেছে না? কি হিসেবে ডিজিপেট হইতেছে? লাইট হিসেবে। সো যে বেশি পরিমাণে পাওয়ার ডিজিপেট করতেছে সেই তো বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। সো এই সার্কিটে থাকা অবস্থায় কে বেশি পাওয়ার ডিজিপেট করতেছে সেটাই বেসিক্যালি আমাকে বের করতে হবে। সো তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে 60 ওয়াট 220 ভোল্ট, এটা মানে গায়ে লেখা আছে, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় যে বাল্বটির অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স 220 ভোল্ট হইলে সেটা 60 ওয়াটের আউটপুট দিত। পার্থক্য 220 ভোল্ট হলে সেটি 60 ওয়াটের পাওয়ার আউটপুট দিত। কিন্তু 220 ভোল্ট তো আমি দেই নাই অ্যাক্রসে, সো এটা 60 ওয়াটে পাওয়ার আউটপুট দিবে না। বাট এখান থেকে আমি একটা প্রপার্টি বের করতে পারবো, যে প্রপার্টিটা আমার লাগবে। বুঝি আসো, একটা কাজ করো, এই 60 ওয়াটটাকে ধরে তুমি জোর করে অন্য কোনো একটা 220 ভোল্ট অ্যাক্রসে লাগিয়ে দাও। সাপোজ তুমি নিজের মতো করে একটা ভোল্টেজ সোর্স এখানে দিলা, এখানে এই 60 ওয়াটটাকে তুমি খুলে এনে 220 ভোল্টের একটা ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে লাগাই দিলা, যেখানে আমার এই দুই প্রান্তের বিভব পার্থক্য এটা হচ্ছে 220 ভোল্ট, এটা হচ্ছে আমার V = 220 ভোল্ট ধরে নাও। আবার তুমি এই বাল্বটাকে খুলে আনলা, খুলে এনে আর একটা ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে লাগাই দিলা, যেই ভোল্টেজ সোর্সটা হইতেছে আমার 220 ভোল্ট, এটা হচ্ছে আমার V = 220 ভোল্ট। এখন তুমি আমাকে বলো যে আমি যদি এই বাল্বটাকে 220 ভোল্টের অ্যাক্রসে লাগাই তাহলে এটা এই 60 ওয়াটের আউটপুট দিবে, কারণ তার গায়ে এটা লেখা আছে। আবার আমি যদি এই বাল্বটাকে 220 ভোল্টের মধ্যে লাগাই তাহলে এই বাল্বটা 40 ওয়াটের আউটপুট দিবে, কারণ এর গায়ে লেখা আছে। সো আমি এই দুইটার ক্ষেত্রে পাওয়ারের ফর্মুলা খাটাইতে পারবো না? অবশ্যই খাটাইতে পারবো। এখন ভাইয়া কেমন ফর্মুলা? এই যে এইটা P = এই ফর্মুলাটা, যে আমার P = V²/R, যেখানে পিটা কি? পিটা হইতেছে যে পরিমাণ পাওয়ার সে ডিসিপেট করতেছে, ভিটা হইতেছে আমার দুই প্রান্তের বিভব পার্থক্য, আরটা হইতেছে আমার রোধ। তাহলে দেখো এখানে 220 ভোল্টের মধ্যে লাগানোর ফলে সে 60 ওয়াটের পাওয়ারটা ডিসিপেট করতেছে। সো পি এর ভ্যালু বসাই দাও 60, ভি এর ভ্যালু কত? 220 ভোল্ট, 220 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে থাকে আর। এই যে আর এর ভ্যালুটা আমার লাগবে। সো এইখান থেকে আমি আর এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারবো না? আর এর ভ্যালু তো বের করে নিয়ে আসতে পারবো। দেখো আর এর ভ্যালু তাহলে কত আসে। অতএব আর তাহলে কত আসবে? 220 স্কোয়ার ডিভাইডেড বাই 60। সো 806.67। এটা একটু নিচে লিখি। এত ওহম। সিমিলারলি আমি যদি এইটা এই সাইডে বের করি,
দেখো এই সাইডেও তো আমি পাওয়ারের ইকুয়েশন লিখতে পারবো যে পি ইকুয়ালস টু আমার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, রাইট? সো আমার কি পরিমাণ পাওয়ার ডিসিপেট করতেছে? 40 ওয়াট। কত বিভব পার্থক্যের মধ্যে? 220। সো 220 স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখান থেকে আমি আর এর ভ্যালুটা নিয়ে আসতে পারবো না? পারবো তো। 220 স্কোয়ার ডিভাইডেড বাই 40। সো এখানে আমার অ্যান্সারটা কত আসছে? এখানে আমার অ্যান্সার আসছে 1210 ওহম। তাহলে তুমি কি একটা ঘটনা বুঝলা যে আমি এর গায়ে যেটা লেখা আছে সেটা দিয়ে বেসিক্যালি এই দুইটা বাল্বের রোধ বের করে নিয়ে আসলাম। এখন এই বাল্বটাকে তুমি আবার এই 220 ভোল্টের অ্যাক্রস থেকে সরিয়ে এনে মেন সার্কিটে লাগিয়ে দাও, এই বাল্বটাকে আবার 220 ভোল্টের অ্যাক্রস থেকে সরিয়ে এনে মেন সার্কিটে লাগিয়ে দাও। এখন তুমি সরাইলে তো ঠিক আছে, বাট এইটা রোধের কি কোনো চেঞ্জ হইলো? উত্তর হচ্ছে যে না, এটা রোধের কিন্তু আর কোনো চেঞ্জ হয় নাই। রোধ আগেও যেটা পাইছি, আর এর ভ্যালু আগেও যেটা আসছে, আর এর ভ্যালু আগেও যেটা আসছে, আর এর ভ্যালু এখনও সেটাই আছে। সো আমি বেসিক্যালি এই যে গায়ে যেটা লেখা আছে এটাতে পাইলাম কি? এই তথ্যটা আমার কাজে লাগলো কোথায়? এই তথ্যটা কাজে লাগলো আমার রোধ বের করার জন্য, রোধ বের করার জন্য। সো এখন তুমি চিন্তা করো আমার আর বাল্ব নাই, বাল্বের বদলে জাস্ট রোধ আছে। এখন নর্মাল সার্কিট, এখন নর্মাল সার্কিট। এখন আমার বাল্ব নাই, বাল্বের বদলে জাস্ট দুইটা রোধ আছে। এইটা হচ্ছে একটা রোধ, এইটা হচ্ছে একটা রোধ। এখানে আমার একটা পাওয়ার সোর্স আছে, এই পাওয়ার সোর্সটা হচ্ছে আমার সার্কিটের পাওয়ার সোর্স, যেটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আমার 200 ভোল্ট, 200 ভোল্ট। এটা হচ্ছে 806.67, 806.67, ওটা হচ্ছে 1210, 806.67 ওহম, এটা 1210 ওহম। এখন বের করতে হবে যে এই সার্কিটে থাকা অবস্থায় কে বেশি পাওয়ার ডিসিপেট করতেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এই সার্কিটে কারেন্ট আমি বের করে ফেলি, এই সার্কিটে কারেন্ট আমি বের করে ফেলি। সো এই সার্কিটে কারেন্ট যদি হয় আমার আই, তাহলে আয়ের ভ্যালুটা কি হবে? দেখো এই দুইটা আমার কিসে আছে? এই দুইটা কিন্তু আমার আছে আলটিমেটলি শ্রেণীতে। সো আয়ের ভ্যালু হবে 200 ডিভাইডেড বাই 806.67 প্লাস 1210। সো আমি দেখি আয়ের ভ্যালুটা আমার কাছে কত আসছে। (0.099 অ্যাম্পিয়ার আমার কাছে যেটা আসছে সেটা হচ্ছে 0.099 অ্যাম্পিয়ার। এটা আসছে আমার আয়ের ভ্যালু। এখন তুমি আমাকে বলো এই রোধের জন্য ডিসিপেটেড পাওয়ার এবং এই রোধের জন্য ডিসিপেটেড পাওয়ার। প্রথমে আমি এই রোধের জন্য ডিসিপেটেড পাওয়ারটা বের করি। এই রোধের জন্য আমার ডিসিপেটেড পাওয়ার, সাপোজ এটাকে আমি বললাম P1, তাহলে এটা কত আসবে? এটা আসবে না আমার আই স্কোয়ার, এবং এটার যে রোধ সেই রোধটাকে যদি আমি R1 বলি, আই স্কোয়ার R1, তাহলে আয়ের ভ্যালুটা কত? এটা হচ্ছে আমার 0.099 হোল স্কোয়ার ইন্টু R1, যেটা ভ্যালু আমার 806.67। আলটিমেটলি অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে আমার ওয়াটে। সো আমার পি এর ভ্যালুটা কত আসতেছে? এটা আসতেছে আমার 7.9 ওয়াট, 7.9 ওয়াট। এখন এই রোধের ডিসিপেটেড পাওয়ার কত? এই রোধের ডিসিপেটেড পাওয়ার, ওইটাকে আমি বললাম P2, তাহলে P2টা আমার কত হয়ে যাবে? P2 হয়ে যাবে না আমার আই স্কোয়ার আর, এবং এই রোধের যদি মানটাকে আমি I2 বলে দিই, তাহলে আমার ভ্যালু কত বসবে? আয়ের ভ্যালুটা আসছে আমার 0.099 স্কোয়ার ইন্টু R2, যেটা ভ্যালু হচ্ছে আমার 1210, 1210। এটার ভ্যালু কত আসছে? এটার ভ্যালু আসছে আমার 11.9 ওয়াট। এখন তাহলে তুমি জাস্ট নিজে মানগুলোর দিকে তাকাও এবং তাকিয়ে বলো যে কে বেশি পাওয়ার ডিসিপেট করতেছে, কে বেশি পাওয়ার ডিসিপেট করতেছে? এইটা বড় না? তার মানে আমার এই 1210 ওহম বেশি পাওয়ার ডিসিপেট করতেছে না? বলো, 1210 ওহম এই রোধটা আমার, বা দ্বিতীয় বাল্ব, এটা ছিল আমার প্রথম বাল্বের রোধ, এটা ছিল আমার দ্বিতীয় বাল্বের রোধ, তার মানে দ্বিতীয় বাল্বটা বেশি পরিমাণে পাওয়ার ডিসিপেট করতেছে। বোঝা গেল? দ্বিতীয় বাল্বটা পাওয়ার বেশি পরিমাণে ডিসিপেট করতেছে। আচ্ছা, সো একটা জিনিস আমি লিখে রাখি, আচ্ছা এটা পরে লিখছি, এটা পরে লিখছি। এখন দেখো আমাদের কিন্তু দুইটা কন্ডিশনে বলছিল, যখন বাল্বটা আমাদের শ্রেণীতে সংযোগ আছে, আবার বাল্বটা যখন সমান্তরালে সংযোগ আছে। শ্রেণীতে সংযোগের ঘটনা আমাদের হয়ে গেছে, এবার সমান্তরালে সংযোগের ক্ষেত্রে কি হয় আমরা সেটা দেখি।
সমান্তরালের সংযোগ। সমান্তরালের সংযোগ মানে কি? মানে বাল্ব দুইটা বেসিক্যালি একে অপরের সাথে সমান্তরালে সংযুক্ত। ওকে, এটা হচ্ছে আমার প্রথম বাল্ব, এটা হইতেছে আমাদের দ্বিতীয় বাল্ব। এখন আমি যদি আগের ম্যাথটা না করে আসতাম, মানে আগের পোর্শনটুকু না করে আসতাম, তাহলে আমাকে বেসিক্যালি আবার এই রোধটা বের করতে হইতো, সিমিলার প্রসিডিওর, সিমিলারভাবেই রোধটা বের করতে হইতো। বাট এখন কি আমার আর রোধ বের করা লাগবে? কারণ আগের ম্যাথে তো করে ফেলছি। এটা ছিল আমাদের 60 ওয়াট, মানে এর গায়ে লেখা ছিল 220 ভোল্ট, অ্যান্ড এর গায়ে লেখা ছিল আমার 40 ওয়াট 220 ভোল্ট। সো এখান থেকে তো আমি বেসিক্যালি এই দুইটা বাল্বের রোধ বের করে ফেলছি। রোধ দুইটা কত? একটা ছিল আমার 806.67 আর একটা ছিল 1210। সো আমি এখন জাস্ট এই বাল্বগুলোকে রিপ্লেস করে রোধ দুইটাকে লাগাই দিলাম। রোধ দুইটাকে লাগাই দিই। এটা হচ্ছে একটা রোধ, এটা হচ্ছে আর একটা রোধ। এটা হচ্ছে আমার 200, সরি এটা ছিল আমার 200 ভোল্ট, এটা ছিল আমার 806.67 ওহম, এটা ছিল আমার 1210 ওহম। এখন আমরা দেখব যে কে বেশি পাওয়ার ডিসিপেট করতেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কোনো আমাদের ঝামেলাই নাই। এখন আমি জাস্ট দেখব যে আমাদের কে বেশি পাওয়ার ডিসিপেট করতেছে। এক মিনিট, আমি একটু ক্যালকুলেশনটা চেক করে দিই। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন আমি দেখব যে আমাদের কে বেশি পাওয়ার ডিসিপেট করতেছে। দেখো আমার এখানে কিছু করাই লাগবে না, তুমি বলো এই বাল্বের দুই প্রান্ত কি? একটা এইটা, একটা এইটা। নিচের বাল্বের এই বাল্বের দুই প্রান্ত কি? একটা এইটা, একটা এইটা। আবার এই প্রান্ত যেটা, এই প্রান্ত সেটা, এই প্রান্ত যেটা, এই প্রান্ত সেটা। তার মানে কি এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? এই যে 200 ভোল্ট না, 200 ভোল্ট। কারণ এই দুই প্রান্ত মানেই তো আমার এই ব্যাটারির দুই প্রান্ত, সেলের দুই প্রান্ত। তার মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? 200 ভোল্ট। হয়ে গেল আমার ম্যাথ, 200 ভোল্ট। তো বিভব পার্থক্য তো আমার কাছে দেওয়া আছে। আমার কথাটা কি তুমি বুঝতে পারছো? বিভব পার্থক্য তো দেওয়া আছে। তাহলে যদি বিভব পার্থক্য দেওয়া থাকে, কি করছি, নট এটা, নট দিস ওয়ান। বিভব পার্থক্য যদি দেওয়া থাকে, তাহলে আমার প্রথম বাল্বে ডিসিপেটেড পাওয়ার P1 কত আসবে? V² ডিভাইডেড বাই R1। তাহলে V এর ভ্যালুটা কত? এই যে 200 ভোল্ট। সো 200² ডিভাইডেড বাই R1, এটা হচ্ছে আমার 806.67। সো এখান থেকে আমি লিখি আমার অ্যান্সারটা কত আসছে। এখান থেকে আমার অ্যান্সারটা এসেছে 49.58 ওয়াট। ওকে, এখন আমরা দেখব যে নিচেরটা ডিসিপেটেড পাওয়ার কত। এইটার ডিসিপেটেড পাওয়ার কত? ডিসিপেটেড পাওয়ার P2। এটা হবে আমার তাহলে V² ডিভাইডেড বাই R2। নিচের রোডটাকে আমি R2 বললাম, তাহলে V এর ভ্যালুটা হচ্ছে আমার 200, তাই 200² ডিভাইডেড বাই R2। R2 এর যে ভ্যালু সেটা কত? 1210। তাহলে আমি যদি এখন ক্যালকুলেট করি, আমি যদি ক্যালকুলেট করে ফেলি, তাহলে আমার কাছে আসছে 33.058 33.058 ওয়াট। এখন বলো সমান্তরালে সংযোগের ক্ষেত্রে কে বেশি পাওয়ার ডিসিপেট করতেছে? সেকেন্ডটা না, সেকেন্ড বলি কেন, প্রথমটা না। কে বেশি পাওয়ার ডিসিপেট করতেছে? প্রথমটা। সমান্তরালে সংযোগের ক্ষেত্রে বেশি পাওয়ার ডিসিপেট করতেছে এইটা। বাট শ্রেণীতে সংযোগের ক্ষেত্রে বেশি পাওয়ার ডিসিপেট করতেছিল কে? দ্বিতীয়টা। এখন কথা হইতেছে এটা আমি মনে রাখবো কিভাবে? অনেক সময় এই ধরনের এমসিকিউ চলে আসে, অনেক সময় এই ধরনের এমসিকিউ চলে আসে যেখানে বেসিক্যালি দুইটা বাল্ব দেওয়া আছে, অ্যান্ড দুইটা বাল্বের গায়ে কিছু লেখা আছে, এবং সেটা হয় শ্রেণীতে আছে অথবা সংযোগে আছে, এবং বলে দেয় যে কোনটা বেশি উজ্জ্বল আকারে জ্বলবে। দেখো এটা আমরা নিজেরাই মনে রাখতে পারবো জাস্ট একটা লাইন দিয়ে। যখন শ্রেণীতে আছে তখন যে বেশি পাওয়ার ডিসিপেট করতেছে তার গায়ে কম লেখা ছিল না, সেকেন্ড বাল্বের গায়ে কত লেখা ছিল? 40 ওয়াট না? সো আমরা জাস্ট একটা লাইন মনে রাখবো যে
শ্রেণীতে বেশি উজ্জ্বলের পাওয়ার কম। এটা একটু শর্টকাট ট্রিক্স বলতে পারো যে শ্রেণীতে বেশি উজ্জ্বলের পাওয়ার কম। কিভাবে একটু বুঝিয়ে দিই। যখন আমার শ্রেণীতে সংযুক্ত আছে, আমি আবারও বলতেছি, যখন আমার শ্রেণীতে সংযুক্ত আছে তখন অ্যাকচুয়ালি যে বেশি উজ্জ্বল হবে মানে আমার দ্বিতীয়টা তার গায়ে কম পাওয়ার লেখা থাকবে। দেখো এর গায়ে কত ছিল, এর গায়ে কিন্তু লেখা ছিল আমার 40 ওয়াট 220 ভোল্ট, অ্যান্ড এর গায়ে আমার লেখা ছিল 60 ওয়াট 220 ভোল্ট। সো শ্রেণীতে যে অ্যাকচুয়ালি বেশি উজ্জ্বল তার গায়ে কম পাওয়ার লেখা থাকবে। এখানে যে পাওয়ারটা লেখা আছে, এখানে যে পাওয়ারের কথা বলা আছে, এটা হচ্ছে যেই পাওয়ারটা গায়ে লেখা থাকবে, এটা হচ্ছে যেটি বাল্বে লেখা থাকবে। সো এখান থেকে বাকিটা এমনি গেস করা যায়। শ্রেণীতে সংযোগের ক্ষেত্রে উজ্জ্বলের পাওয়ার কম এবং এর ঠিক অপোজিট সমান্তরালে সংযোগের ক্ষেত্রে বেশি উজ্জ্বলের পাওয়ার বেশি। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে বেশি উজ্জ্বলের পাওয়ার বেশি, এর ঠিক অপোজিট। সো ওইটা আমি আর এখানে লিখলাম না, ওইটা আমি ঠিক এখানে লিখলাম না। সমান্তরালে সংযোগের ক্ষেত্রে উজ্জ্বলের পাওয়ার বেশি, তার মানে অ্যাকচুয়ালি যে বেশি উজ্জ্বল হবে তার গায়ে বেশি পাওয়ার লেখা থাকবে। সো কার গায়ে বেশি পাওয়ার লেখা ছিল? এই রোদের গায়ে না, এর রোদের গায়ে 60 ওয়াট লেখা ছিল, সেই কিন্তু বেশি উজ্জ্বল হয়েছে। সো আমরা জাস্ট একটা লাইন মনে রাখবো যে শ্রেণীতে উজ্জ্বলের পাওয়ার কম, এটা মনে রাখলেই আমাদের ডান। সো আমরা নেক্সট টপিকে চলে যাই। দেখি নেক্সট টপিকে আমাদের কে আছে। বিদ্যুৎ বিল, এটা আমরা শুরু করব। এটা একটা সুন্দর টপিক। ওকে, সো আমরা এখন বৈদ্যুতিক বিল বা বিদ্যুৎ বিল নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, বিদ্যুৎ বিল নিয়ে পড়াশোনা করার আগে আমাদের একক নিয়ে একটু ধারণা থাকতে হবে। সাপোজ তুমি বাজারে গেলা তেল কিনতে, তো তেল কেনার জন্য তুমি দোকানদারকে কী বলবা যে আমাকে এত লিটার তেল দেন। এখানে তুমি তেল কেনার জন্য কোন এককটা ইউজ করছো? লিটার এককটা না। আবার সাপোজ তুমি বাজারে এখন লেবু কিনতে গেলা, সো লেবু কেনার জন্য কোন একক ইউজ করবা? আমাকে 1 হালি লেবু দেন বা 2 হালি লেবু দেন। হালি, এই হালিটা হচ্ছে তোমার একক। ঠিক একইভাবে তুমি যখন বিদ্যুৎ বিল পরিশোধ করবা, তোমার এমন একটা স্ট্যান্ডার্ড একক লাগবে যেই এককটাকে তুমি স্ট্যান্ডার্ড ধরে ওর উপর তুমি বিলটা অ্যাপ্লাই করবা। আমি কি বলতে চাইতেছি সেটা হচ্ছে যে সাপোজ আমার এখানে একটা রেজিস্টার আছে অ্যান্ড আমার এটা একটা সার্কিট। এখন এই সার্কিটে আমার কি পরিমাণ শক্তি, তড়িৎ শক্তি খরচ হইতেছে, এই সার্কিটে এই রোধের অ্যাক্রসে আমার কি পরিমাণ তড়িৎ শক্তি খরচ হইতেছে, এটা যদি ডাব্লিউ হয়, সো ডাব্লিউর ভ্যালুটা আমি জানি। এটার ভ্যালু হইতে পারে পিটি, এটার ভ্যালু হইতে পারে আমার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর টি, যদি এই রোধের ভ্যালুটা হয়ে যায় আমার আর, যদি এই রোধের ভ্যালু হয়ে যায় আমার আর। আচ্ছা ঠিক আছে, তারপর এটা হয়ে যেতে পারে আমার আই স্কোয়ার আর টি, এনিথিং, যেটাই হোক না কেন ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হইতেছে যে কোন ইউনিটটাকে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ধরে এটার উপর বিল হিসাব করা হয়। দেখো আমি তোমাকে যদি বলি যে 1 জুল, তুমি আমাকে 1 জুলের হিসাব দাও, আমি একটু এইটুকু আলাদাভাবে লিখি। ওয়েট, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এইটুকুকে আলাদাভাবে লিখব। W ইকুয়ালস টু পিটি। এখান থেকে আমি পাবো যে 1 জুল ইকুয়ালস টু 1 ওয়াট সেকেন্ড। 1 জুল ইকুয়ালস টু 1 ওয়াট সেকেন্ড, বা এটাকে একটু অন্যভাবে লিখতে পারি যে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড। 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড, বোঝা গেছে? তাহলে আমি এটাকে একটু এমনি লিখি। ওয়েট, এখানে লিখি যে 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড ইকুয়ালস টু 1 জুল। ওকে, সো আমি যদি এখন ওয়াটটাকে সাপোজ আমি কিলোওয়াট বানাইতে চাইতেছি, তাহলে কি করব? 1000 ওয়াট ইন্টু 1 সেকেন্ড, বোথ সাইডে 1000 গুণ দিতে হবে, তাইলে এটা হয়ে যাবে আমার 1000 জুল। এখন এই যে এখানে 1000 ওয়াট আছে, এটা কি? এটাই আমার 1 কিলোওয়াট না? তাহলে 1 কিলোওয়াট আমার হয়ে গেল। এখন আমি চাইতেছি যে আমার এই 1 সেকেন্ডটাকে আমি আওয়ারে কনভার্ট করি, তাহলে 1 ঘন্টায় কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড না? তাহলে এখানে আমি যেটা লিখব সেটা হচ্ছে আমার 1 কিলোওয়াট ইন্টু 3600 সেকেন্ড, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডেও 3600 গুণ দিতে হবে, তাহলে 3600 ইন্টু 1000, এই যে 3600 সেকেন্ড, এটা কি? এটা তো আমার 1 আওয়ার না? সো আমি বেসিক্যালি পাইলাম কি? দেখো আমি বেসিক্যালি পাইলাম কি, একটু এই সাইডে লিখি।
আমি বেসিক্যালি যেটা পাইলাম সেটা হইতেছে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, একসাথে আমি লিখি 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু, দেখো 3600 এর সাথে আরও 3টা জিরো অ্যাড হবে, তার মানে আমি বলতে পারবো যে 3.6 ইন্টু 10⁶ জুল, তাই না? এইটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কনভার্সন, এটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কনভার্সন। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 ইন্টু 10⁶ জুল, এবং এটা কিন্তু আমার 1 কিলোওয়াট আওয়ার কিন্তু আমার ক্ষমতার একক না, পাওয়ারের ইউনিট না, এটা আমার এনার্জির ইউনিট, এনার্জির ইউনিট। এই যে আমি এখানে দেখতে পাইতেছি না 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার, এই কিলোওয়াট আওয়ারটা কি অ্যাকচুয়ালি একক হিসেবে ইউজ করা হয় যখন তোমার বাসা বাড়ির বৈদ্যুতিক বিল হিসাব করা হয়, বৈদ্যুতিক বিল হিসাব করা হয়। তাহলে এই যে 1 কিলোওয়াট আওয়ার, এইটাকে বলা হয় 1 বিওটি, বিওটি। এন্ড হোয়াট ইজ বিওটি? বিওটি হচ্ছে আমাদের বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিট, বুঝে গিয়েছে? এখন কথা হইতেছে যে এর উপরে আমার বিল হিসাব করা হয়, বাট বিলটা কিভাবে হিসাব করা হয়, বিলটা কিভাবে হিসাব করা হয়? সাপোজ আমি কি জানি ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, তাই না? যেখানে পিটা এখন আমার ওয়াট এবং টিটা আছে আমার আওয়ারে। যদি এমন হয় যে পিটা আছে আমার ওয়াট, টিটা আছে আমার আওয়ারে, তাহলে এটাকে আমি 1000 দিয়ে ডিভাইড করে দিব। ডিভাইড করে দেওয়ার পরে পিটা ওয়াটে ছিল, টিটা আওয়ারে ছিল, তাহলে পিটা ওয়াট ডিভাইডেড বাই 1000, মানে এখন পিটা কিলোওয়াট হয়ে গেল। পিটা আমার বেসিক্যালি কিলোওয়াট হয়ে গিয়েছে, টিটা আছে আমার আওয়ারে, তাহলে কিলোওয়াট আওয়ার হয়ে গেল। বাট আমি যদি 1000 দিয়ে গুণ না দিয়ে ফর্মুলার জন্য জাস্ট পিটি লিখে দিই, এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে পিটা আমাদের কিলোওয়াটে রাখতে হবে, পিটা আমাদের কিলোওয়াটে যখন আমি বৈদ্যুতিক বিল হিসাব করবো, অ্যান্ড টিটা রাখতে হবে আমাকে আওয়ারে, তাহলে এটার তো আমার আরও ফরমেশন সম্ভব, যেমন v² ডিভাইডেড বাই RT, ঠিক আছে, সমস্যা নেই। তারপর ইকুয়ালস টু I² RT। এটা কখন যখন আমার পিটা অলরেডি কিলোওয়াটে আছে, বাট পিটা যদি কিলোওয়াটে না থাকে, জাস্ট ওয়াটে থাকে, তখন ওয়াট থেকে কিলোওয়াট করার জন্য আমাকে সবগুলোর সাথে একটা করে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। একটু উপরে লিখি, ওয়েট। ওকে, বুঝে গিয়েছে? 1000 দিয়ে আমি কখন ডিভাইড করব? যখন আমার পি ওয়াট ইউনিটে দেয়া থাকবে। সো আই গেস এটা নিয়ে কোনো কনফিউশন নেই, এটা বুঝে গিয়েছে। আচ্ছা, এখন কথা হইতেছে যদি এমন হয় যে বাসা বাড়িতে আমার একটা যন্ত্রপাতি আছে, একটা যন্ত্রপাতি আমার এই পরিমাণ এনার্জি খরচ করে ফেললো, তাহলে যদি n সংখ্যক যন্ত্রপাতি থাকে, তাহলে এইটার সাথে একটা n গুণ হবে না? ওই n সংখ্যক যন্ত্রপাতি টোটাল কতটুকু খরচ করবে এনার্জি, তো এইটার সাথে ওই জন্য একটা ফর্মুলাতে n গুণ করে দেওয়া হয়। কি করা হয়? একটা n গুণ করে দেওয়া হয়। যদি বাসায় n সংখ্যক যন্ত্রপাতি থাকে, তাহলে ওটা টোটাল কি পরিমাণ এনার্জি খরচ করবে সেটা হচ্ছে n সংখ্যক। তাহলে আমার আলটিমেটলি বিল কত হবে? যে বিল বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টু ছোট হাতের বি। এখানে ছোট হাতের বিটা কি? ছোট হাতের বি হইতেছে প্রতি বিওটির ভ্যালু কত, প্রতি বিওটির ভ্যালু কত। যেমন তুমি যদি 1 হালি, সাপোজ তুমি 3 হালি লেবু কিনতে চাও, সো মামাকে আগে জিজ্ঞেস করো না, মামা কত হালি দাম? 1 হালির দামটাকে শোনো না। সো 1 কিলোওয়াট আওয়ারের জন্য বিল কত, ওইটাই হইতেছে আমার এই ছোট হাতের বি। 1 কিলোওয়াট আওয়ারের জন্য বিল, বা 1 বিওটি ইউনিট এর জন্য বিল, 1 কিলোওয়াট আওয়ার এর বিল, এর সাথে তুমি গুণ দিবা টোটাল কত কিলোওয়াট তুমি খরচ করেছো, তাইলে তুমি টোটাল বিলটা পেয়ে যাবা। বলো, বোঝা গিয়েছে? এখানে যা আমি লিখে দিলাম। তাহলে এইটা দেখে আমি ম্যাথ করব। দেখে একটা ম্যাথ দেখি। একটি বাড়িতে 60 ওয়াটে 5টি বাতি, 40 ওয়াটের ওটি ফ্যান, না এটা 3টি ফ্যান হবে, 3টি ফ্যান দৈনিক 5 ঘন্টা করে ব্যবহৃত হয়। যদি 1 ইউনিট বিদ্যুতের মূল্য 2 টাকা হয়, এই যে 2 টাকা, এটা আমার কিসের ভ্যালু দেওয়া আছে? এটা আমার ছোট হাতের বি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে 30 দিনে মোট কত টাকা ব্যয় হবে? তাহলে কত ইউনিট খরচ হয়েছে সেইটা আগে আমরা বের করব।
সেটা আমরা বের করব, ডাব্লিউ ভ্যালুটা বের করব কিসে, কিলোওয়াট আওয়ারে। তাহলে দেখো এখানে প্রথমে কি কি ইউজ হয়েছে আমরা একসাথে বের করি বা ধরো আলাদা আলাদা করে বের করি। প্রথমে বাতির জন্য, বাতির জন্য W1 60 ওয়াট, এখানে তো বেসিক্যালি দেওয়াই আছে। তাহলে P1 ডিভাইডেড বাই 1000। সো P1 এর ভ্যালু কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 60 ওয়াটে দেওয়া আছে। তারপর আমার দৈনিক 5 ঘন্টা করে ব্যবহার করা হয়েছে, 5 ঘন্টা করে। তাহলে এত কিলো ওয়াট। বাট এটা আমার একটা বাতির জন্য আমার বাতি কয়টা ইউজ হয়েছে, 5টা না। সো এটা হচ্ছে আমার এন এর ভ্যালু, সেখানে একটা এন গুণ হয়ে যাবে, বাট আমি N1 হিসেবে নামকরণ করলাম, তাহলে পরে আবার অ্যাড করতে হবে, তাহলে এখানে একটা 5 গুণ হয়ে যাবে। তাহলে কত কিলোওয়াট আওয়ার ইউজ হয়েছে একদিনে, সেটার হিসাবটাকে করে ফেলি। এটার ক্যালকুলেশন আমার কাছে আসবে 1.5 কিলোওয়াট আওয়ার। ওকে, তারপর বাতির জন্য গেল, তারপর 40 ওয়াটের, এরপর 40 ওয়াটের 3টা ফ্যান। ওকে, 40 ওয়াটের 3টা ফ্যান। সো ফ্যানের জন্য W2 equals to P2 T2 divided by 1000 into P2 কই, এই যে P2, এটা আমার P2 এন্ড এটা ছিল আমার P1, বোঝা গিয়েছে। তারপরে যে দৈনিক 5 ঘন্টা করে, এটা তো আমার T2 বেসিক্যালি, T2 T1 দুইটাই। তারপর এই যে 3টা ফ্যান যে ইউজ হয়েছে, এটা আমার ইনটুর ভ্যালু, তাহলে P2 এর ভ্যালুটা বসাই দাও, কত ওয়াট, 40 ওয়াট ইনটু দৈনিক কয় ঘন্টা করে, দৈনিক আমার 5 ঘন্টা করে, তাহলে ওয়াট আর আওয়ার হইল। ওয়াটটাকে কিলোওয়াট করার জন্য নিচে 1000 দিয়ে আমি ডিভাইড করে দিলাম, ইনটু মানে কতটা ইউজ করা হয়েছে, 3টা। সো আমার এখান থেকে অ্যান্সারটা কত আসবে আমি একটু চেক করি। সো এখান থেকে আমার আসছে 0.6 কিলোওয়াট আওয়ার। তাহলে তুমি এখন আমাকে বলো যে আমার একদিনে টোটাল কত কিলোওয়াট আওয়ার খরচ হচ্ছে, একদিনে খরচ হচ্ছে ইকুয়ালস টু W1 প্লাস W2। দেখো 1.5 এর সাথে আমার যোগ হবে কত, 0.6, 1.5 প্লাস 0.6 ইকুয়ালস টু 2.1 কিলোওয়াট আওয়ার। একদিনে খরচ হইতেছে এইটা, তাহলে আমাকে হিসাব করতে বলছে কত দিনের জন্য, 30 দিনের জন্য না। সো 30 দিনে খরচ হচ্ছে কত হবে আমার, 2.1 ইন্টু 30। এটার অ্যান্সার দেখি কত আসে, 63 কিলোওয়াট আওয়ার। কত, 63 কিলোওয়াট আওয়ার। এখন তাহলে বৈদ্যুতিক বিল হিসাব করে ফেলো। তাহলে মোট এক মাসে যত খরচ হইতেছে, এটা এখানে আমাদের ডাব্লিউ না। তো বৈদ্যুতিক বিল যদি হিসাব করি, টোটাল এক মাসে কত বিল আসছে, বি ইকুয়ালস টু, আমি কি পাইলাম, ডাব্লিউ ইন্টু বি। ডাব্লিউ এক মাসে কত কিলোওয়াট আওয়ার খরচ হইতেছে, 63 ইন্টু পার কিলোওয়াট আওয়ারের জন্য ভ্যালু কত, 2 টাকা করে, 2 টাকা পার কিলোওয়াট আওয়ার জন্য আমাদের ভ্যালু 2 টাকা। তাহলে আমার বৈদ্যুতিক বিল কত আসবে, বৈদ্যুতিক বিল আসবে আমার 63 ইন্টু 2 টাকা বা 126 টাকা। বলো বুঝেছো তোমরা, বোঝা গিয়েছে? ওকে, এরপর আমরা নেক্সট টপিকে মুভ করব, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক। নাম লিখো পটেনশিওমিটার। পটেনশিওমিটার, আচ্ছা। সো পটেনশিওমিটার দিয়ে অ্যাকচুয়ালি করা কি হয় আগে সেটা বুঝি।
পটেনশিওমিটার আমরা যেমন মিটার বেস দিয়ে অজানা রোধের মান নির্ণয় করছিলাম না, পটেনশিওমিটার দিয়ে অজানা সেলের বা অজানা কোষের বা অজানা ব্যাটারি ইএমএফ আর অভ্যন্তরীণ রোধ বের করা হয়। কি করা হয়? অজানা সেল এর ইএমএফ ও অভ্যন্তরীণ রোধ বের করা হয়। ওকে, সো এটুকু বোঝা গেছে। অজানা সেলের ইএমএফ ও অভ্যন্তরীণ রোধ বের করা হয়। এখন ইএমএফ কিভাবে বের করব ওইটা আমরা দেখি। অজানা সেলের ইএমএফ কিভাবে বের করব? সো পটেনশিওমিটারের নিজস্ব একটা সেল থাকবে বা নিজস্ব একটা কোষ থাকবে, এটা হচ্ছে সেই কোষ। একটু ঠিক করে রাখি। এরপর এখানে দুই প্রান্তে একটা তার লাগানো থাকবে, দুই প্রান্তে রোধযুক্ত একটা তার লাগানো থাকবে। এই তারটাই হচ্ছে পটেনশিওমিটার ওয়্যার। পটেনশিওমিটারের মূল জিনিসটাই হইতেছে আমার এই তার। এখন এই তারের যে প্যারামিটারগুলো, এই প্যারামিটারগুলো আগে থেকে জানা লাগবে। যেমন এই তারের রোধ হচ্ছে আমার আর এবং এই তারের লেন্থ হচ্ছে আমার এল। এই তারের রোধ হচ্ছে আমার বড় হাতের আর এবং এই তারের যে লেন্থ সেটা হইতেছে আমার বড় হাতের এল। এখন পটেনশিওমিটারের রোধ মানে এই তারের রোধ, পটেনশিওমিটারের লেন্থ মানেই এই তারের লেন্থ। এরপর কি করা হয়? এরপর ওয়েট, এখানে দিয়ে দিই এটা। হ্যাঁ, এরপর আমি যেই সেলের ইএমএফ জানতে চাইতেছি ওই সেলকে লাগানো হয় এর সাথে, এই পয়েন্টের সাথে, এর সাথে একটা গ্যালভানোমিটার যুক্ত করে দেওয়া হয়, গ্যালভানোমিটার। এরপর গ্যালভানোমিটারকে একটা জকির মাধ্যমে ঘোরানো যায় এবং জকিটাকে টাচ করানো হয়। কোন পয়েন্টে টাচ করানো হয়? যে পয়েন্টে টাচ করাইলে আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ এটার ভ্যালুটা আমার 0 হয়ে যাবে। সো অ্যান্ড আমি যে অজানা রোধটা বের করতে চাইতেছি, অজানা ইএমএফ বের করতে চাইতেছি, সেটার ভ্যালু হইতেছে আমার ই। এখন এটা আমি বের করবো কিভাবে, সেটাই হচ্ছে আমার কথা। দেখো, কথা হচ্ছে গ্যালভানোমিটারে পার্ট 0, গ্যালভানোমিটারে পার্ট 0 মানে আমার ওপরের পোর্শন দিয়ে কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, মানে এই রাস্তা দিয়ে আমার কোনো কারেন্ট ফ্লো হইতেছে না। তার মানে যেই কারেন্টটা আমার বের হইতেছে আমার এই সেল থেকে, পুরো কারেন্টটা এখানে এসে আমার এই দিক দিয়ে চলে যাচ্ছে। ঘটনাটা কি বোঝা গেছে? ওপরের লাইনে আমার কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, কারণ গ্যালভানোমিটারে পার্ট 0 আমি এমন পজিশনে টাচ করাইছি যেন গ্যালভানোমিটারের পার্টটা 0 হয়। তার মানে টাচ করানোর ফলে যখন আমি দেখছি যে গ্যালভানোমিটারের পার্টটা 0, তখন ওপরের পোর্শনে কোনো কারেন্ট ফ্লো হইতেছে না। যেই কারেন্টটা এই লাইন দিয়ে ঢুকতেছে পুরোটাই আমার রেড লাইন দিয়ে চলে যাচ্ছে। কি আমার ঘটনাটা বোঝা গেছে? পুরোটাই আমার রেড লাইন দিয়ে চলে গেছে। ওকে, এখন তাহলে এখান থেকে যদি আমার আই পরিমাণ কারেন্ট বের হয়, এদিক থেকে আমার আই পরিমাণ কারেন্ট ঢুকবেন, পুরোটা আমার এই দিক দিয়ে চলে যাবে, তাই না? ওকে, বোঝা গেল, কোনো সমস্যা নেই। এখন তুমি একটা জিনিস আমাকে বলো যে আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, তাহলে গ্যালভানোমিটারের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হইতেছে না। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, আবার এই পয়েন্ট যা কথা এই পয়েন্টটা একই কথা, কারণ দুইটা পয়েন্টের ভোল্টেজ সেম। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তো কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। আবার এইটা যা কথা এই পয়েন্ট আমার একই কথা। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, তুমি আমাকে এই দুই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বলতে পারবে? এটা কিন্তু হচ্ছে আমার ই, এটা কিন্তু হচ্ছে আমার ই। কি ই? হচ্ছে আমার এই যে এই কোষের ইএমএফ, যেটা বেসিক্যালি আমি বের করতে চাইতেছি। সো এই কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা আমার এই পয়েন্টের বিভব পার্থক্য, ওইটা হইতে হবে। কারণ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যেহেতু আমার কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, সো এই পয়েন্ট সেম, এই পয়েন্ট সেম। সুতরাং আমার কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং এই দুই পয়েন্টের বিভব পার্থক্য সেম হবে। আচ্ছা, এখন আমি আরও একটা জিনিস বলতে পারি। কি বলতে পারি বলতো? সেটা আমি যদি বলি যে আমার এখানে যে কোষ আছে, এই কোষটাকে আমি নাম দিলাম ভিপি, অ্যান্ড আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, বেসিক্যালি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টই তো আমার রোধের মতো কাজ করতেছে, কারণ এটা রোধযুক্ত তার। তাহলে এই দুই পয়েন্টের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে না? এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে। ধরে নিলাম আমার সেই ভোল্টেজ ড্রপটা কি? ভোল্টেজ ড্রপটা হইতেছে ভি।
এই দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ ভি, এই ভিটা কার জন্য, আমি আবারও বলছি এই ভিটা কার জন্য, এই ভিটা হচ্ছে আমার এই পয়েন্টের মধ্যে তো কারেন্ট ফ্লো হইতেছে, আবার এইটুকু আমার তারের এইটুকু অংশের একটা রোধ থাকবে, ধরে নিলাম আমার রোধটা হইতেছে ছোট হাতের আর, পুরো তারের রোধ হচ্ছে আমার বড় হাতের আর, এবং জাস্ট এই পোর্শনটুকু রোধ হচ্ছে ছোট হাতের আর। তাহলে ছোট হাতের আরের কারণে এইটুকু পোর্শনে তোমার ভোল্টেজ ড্রপ হবে, সেটা তো ভি, রাইট? এখন দেখো ভি কোন দুই পয়েন্টে বিভব পার্থক্য, এইটা আর এইটা, আবার ই কোন দুই পয়েন্টে বিভব পার্থক্য, এইটা আর এইটা। তাহলে আমি বলতে পারবো না এখান থেকে যে আমার ই ইকুয়ালস টু ভি, ই ইকুয়ালস টু আমার ভি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভি ইকুয়ালস টু আমি এবার কি লিখতে পারবো, ভি ইকুয়ালস টু আমি লিখতে পারবো না আই ছোট হাতের আর, মানে এই পোর্শনের মধ্যে দিয়ে আমার আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আবার এই পোর্শনে রোধ আমার ছোট হাতের আর, সো আমি লিখে দিতে পারবো আই ছোট হাতের আর। এখন ছোট হাতের আরটা কি, ছোট হাতের আর হচ্ছে আমার এইটুকু পোর্শনের রোধ, এইটুকু পোর্শনের রোধ। এখন আমরা একটু ঐকিক নিয়ম করতে পারবো না, ঐকিক নিয়ম, এইটুকু পোর্শনকে আমরা ডিনোট করলাম, এইটুকু পোর্শনের যে লেন্থ, ওই লেন্থটাকে আমি ডিনোট করলাম ছোট হাতের এল দিয়ে, ওই লেনটাকে আমি ডিনোট করলাম ছোট হাতের এল দিয়ে। তাহলে তুমি এখন ঐকিক নিয়ম দেখো, এই পুরো তারের দৈর্ঘ্য হইতেছে এল, তাহলে এল দৈর্ঘ্যের রোধ হচ্ছে আমার বড় হাতের আর, তাহলে ঐকিক নিয়ম ছোট এল দৈর্ঘ্যের রোধ কত হবে, ছোট এল দৈর্ঘ্যের রোধ বড় হাতের আর ডিভাইডেড বাই বড় হাতের এল ইন্টু ছোট হাতের এল না, ঐকিক নিয়ম, জাস্ট ঐকিক নিয়ম। অ্যান্ড বাই ডেফিনেশন এটাই কি আমার ছোট হাতের আর না, এটাই কিন্তু আমার ছোট হাতের আর। তো এই যে ছোট হাতের আরের যে ভ্যালুটা পাইলা, ওই ভ্যালুটা সুন্দর করে এখন এখানে ইনপুট দাও, এখানে ইনপুট দিলে তুমি কি পাবা, এখানে ইনপুট দিলে তুমি ই এর জন্য ফর্মুলা পেয়ে যাবা। তখন আমার ই এর যে ফর্মুলা, ই এর ফর্মুলাটা আসবে আই বড় হাতের আর ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এইটা হইতেছে আমার ই এর ফর্মুলা। আবার এখান থেকে তুমি আরও একটা খুব সুন্দর ফর্মুলা আনতে পারবা, এটা বেসিক্যালি কি, এটা আমার ইএমএফ নির্ণয় করার ফর্মুলা। হয়ে গেল। এখন তুমি এখান থেকে আরও একটা কাজ করতে পারবা, কি কাজ দেখো, আইআরটাকে তুমি নিচে নিয়ে চলে আসো, আইআরটাকে তুমি নিচে নিয়ে চলে আসো, আইআরটাকে যদি তুমি নিচে নিয়ে চলে আসো তাহলে এখানে আসে এমন আসে না, ই ডিভাইডেড বাই আইআর ইকুয়ালস টু ছোটো হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এখন দেখো তো আইআরটা অ্যাকচুয়ালি কি, তুমি ভালো করে বোঝো যে আইআরটা আমার কি, আইআরটা হচ্ছে আমার এই পজিশন থেকে এই পজিশনের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা না, এই পজিশন থেকে এই পজিশন মানে পুরো পয়েন্টে আমার যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা। অ্যান্ড এই আইআরটা কি আমার এই ভিপি এর সমান না, কারণ ভিপিটা কি, ভিপিটা তো আমার এই সেল সাপ্লাই দিচ্ছে, এবং এই সেল যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে পুরোটা কোথায় ড্রপ হচ্ছে, আমার এই পুরো রোধের মধ্যে। আবার এই পুরো রোধের মধ্যে যেটুকু ড্রপ হচ্ছে ওইটুকুর ভ্যালু কত, আইআর, তার মানে ভিপি যেটা সেটাই আমার আইআর, এটাই আমার আইআর। তাহলে এখানে যদি তুমি এটা লিখে দাও তাহলে তুমি খুব সুন্দর জিনিস পাবা, ই ডিভাইডেড বাই ভিপি ইকুয়ালস টু ছোটো হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এখন দেখো এই ই কোন দুইটা পয়েন্টের বিভব পার্থক্য ছিল, এই ছোট পয়েন্টের, তাহলে এখানে আছে ই, এই সাইডে লবে আছে আমার ছোট পয়েন্টের দৈর্ঘ্য, নিচে আছে ভিপি। এখন ভিপি কোন দুইটা পয়েন্টে বিভব পার্থক্য ছিল, এই পুরো অংশের, তাহলে অ্যান্ড এই পুরো অংশের লেন্থ যেটা ওইটা এল, ওইটা নিচে আছে। তার মানে কি এখান থেকে তুমি গেস করতে পারতেছো পটেনশিওমিটারের ক্ষেত্রে তাইলে আমার ই মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যদি আমি জকিকে টাচ করাই, ওইটা লেন্থ যদি হয় আমার এল, সো ই প্রপোর্শনাল টু এল। এখান থেকে আরও একটা জিনিস লেখা হয়, ইন জেনারেল কেসে এটাই বেশি লেখা হয়, সেটা হচ্ছে এই তো E1 ডিভাইডেড বাই E2 ইকুয়ালস টু L1 ডিভাইডেড বাই L2। এখানে আমার E1 E2 L1 L2 পরিচয় কি, সাপোজ তুমি জগিকে একটা পয়েন্টে টাচ করাইলা, L1 পয়েন্টে টাচ করাইলা, E1 বিভব পাইলা, L2 পয়েন্টে টাচ করাইলা, E2 বিভব পাইলা, তখন আমার এই ফর্মুলা অ্যাপ্লিকেবল। বলো বুঝে গিয়েছে? ওকে, তো বেসিক্যালি আমরা পটেনশিওমিটার দিয়ে ইএমএফ বের করা শিখলাম। এখন আমাদের আর একটা জিনিস বের করতে হবে, কি বলো তো, অভ্যন্তরীণ রোধ। ইএমএফ তো বের করলাম, বাট অভ্যন্তরীণ রোধটা এখনো বের করা হয়নি। তো চলো এখন আমরা অভ্যন্তরীণ রোধটা হিসাব করি।
অভ্যন্তরীণ রোধ হিসাব। অভ্যন্তরীণ রোধ হিসাবের জন্য আমরা কি করব, আগে প্রথমে আমরা যে কাজটা করব, আগের বারের মতো আমরা সার্কিট আঁকবো। আঁকলাম, তারপর এখানে সেই তার যুক্ত করব যেভাবে আগের বার করেছিলাম। করলাম তার যুক্ত, করার পরে কি করব, এখানে আমার সেই অজানা সেলটা লাগাবো, তারপর এটার সাথে একটা গ্যালভানোমিটার লাগাবো। গ্যালভানোমিটার জকি দিয়ে আমি কোন পয়েন্টে আসলে আমার গ্যালভানোমিটারের বিক্ষেপ 0 পাচ্ছি সেটা ডিনোট করব। এই লেনটাকে আমি নাম দিব L1, এই লেনটাকে আমি নাম দিব L1। আচ্ছা, এখানে বলা বাহুল্য যে আগের সার্কিটে আমি এই কোষের অভ্যন্তরীণ রোধটাকে দেখাই নাই, এখানে কোষের অভ্যন্তরীণ রোধ দেখাই নাই, কারণ এর মধ্যে যেহেতু কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, সো কোষের অভ্যন্তরীণ রোধ থাকা যে কথা না থাকা একই কথা। বাট ইন জেনারেল এখানে কিন্তু আমার কোষের একটা অভ্যন্তরীণ রোধ থাকবে, কোষের একটা অভ্যন্তরীণ রোধ আমার এই পজিশনে থাকবে, বাট এটা ছোট হাতের আর, যার রোধটা হচ্ছে আমার ছোট হাতের আর। বাট এখানে ছোট হাতের আর দিব না, যেহেতু এখানে ইউজ করে ফেলছি। তো ধরো এখানে একটা কোষের অভ্যন্তরীণ রোধ আমার আছে, বাট ওইটাকে আমি আলাদা করে দেখাই নাই, কারণ থাকা যার কথা না থাকা একই কথা, কারণ ওইটা অ্যাক্রসে কোনো আমার ভোল্টেজ ড্রপ হয় নাই। সো সিমিলার থিং গোস ফর হিয়ার, এখানেও কিন্তু আমার একটা কোষের অভ্যন্তরীণ রোধ আছে, যেটাকে আমি হিসাবের মধ্যে এখন আনি নাই। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সো আমি প্রথম কাজ হচ্ছে আমি L1টা আমি নোট করে রাখবো। এখন L1 নোট করা শেষে আমি আমার এখানে আরেকটা সার্কিট রাখবো। গ্যালভানোমিটার। এখন ডিফারেন্ট যেটা হবে সেটা হচ্ছে ওপর দিয়ে আমি এর প্যারালালি একটা জানা মানে রোধ সমান্তরালে অ্যাড করে দিব। কীভাবে অ্যাড করব? সমান্তরালে অ্যাড করব, যার ভ্যালু হইতেছে আর, এটা আমি জানি, অ্যান্ড এটার ভ্যালু হইতেছে ই। এটার সাথে আমার অবভিয়াসলি এর অভ্যন্তরীণ রোধটা থাকবে, এটা হচ্ছে সেই অভ্যন্তরীণ রোধ। এবং এখন আমি গ্যালভানোমিটারটাকে ঘুরিয়ে কোনো একটা পয়েন্টে টাচ করাবো। সাপোজ আমি এখন এই পয়েন্টে টাচ করাইলাম, এবং যে পয়েন্টে টাচ করাইলে আমার গ্যালভানোমিটারের বিক্ষেপ 0 দেখাবে, আমি সেই পয়েন্টেই টাচ করাবো। সো আমি টাচ করালাম কোন পয়েন্টে? এই পয়েন্টে। এখন এই পয়েন্টে টাচ করানোর ফলে এই লেনটা আমি এখন রেকর্ড করব, এটা হয়ে যাবে আমার L2। অবভিয়াসলি আগে এবং পরে সেম হবে না, L1 অ্যান্ড L2 এর ভ্যালু সেম হবে না, দুইটা ডিফারেন্ট হবে। বুঝে গেছে? দুইটা ডিফারেন্ট হবে। এখন কথা হইতেছে, মনোযোগ সহকারে শোনো। আগের এই চিত্রের এখানে তাকাও, এইটার ভ্যালু তো আগেও ছিল, তাই না? হ্যাঁ, আগের চিত্রে তাকাও। আগের চিত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার এই পয়েন্ট যা কথা, এই পয়েন্ট একই কথা, কারণ ওপরের আমার সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হইতেছে না। সো আমার এই কোষের অভ্যন্তরীণ রোধ বলি নাকি আমি বলি আমার গ্যালভানোমিটার, কোনোটার মধ্যে ভোল্টেজে ড্রপ হইতেছে না। সো এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে আমি ভোল্টেজ ড্রপ কতটুকু পাবো, বা এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ড্রপ কতটুকু হবে, বা ভোল্টেজ ডিফারেন্স ই হবে না? ই হবে। বাট এখন কি অ্যাকচুয়ালি সেই ইটা হবে? তুমি একটু নিজেই চিন্তা করো তো। দেখো, এখন এই কারেন্টের মধ্যে কিন্তু আমার একটা কারেন্ট আছে, এই লুপের মধ্যে দিয়ে কিন্তু আমার এখন একটা কারেন্ট ফ্লো হবে, কারণ এই লুপে আমি বলি এখানে আমার গ্যালভানোমিটার 0 মানে কি? আমার বিক্ষেপ 0 মানে আমার এই লাইনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। বাট এখানে একটা সোর্স আছে, ওপরে একটা লুপ কমপ্লিট হয়েছে, তার মানে এই লুপের মধ্যে দিয়ে তো একটা কারেন্ট যাবে, নিজস্ব কারেন্ট যেটা, এই লুপের মধ্যে দিয়ে তো এখন একটা কারেন্ট যাবে। আমার কথাটা কি বুঝে গেছে? তাই তুমি এখন বোঝো। যে এই লুপের মধ্যে দিয়ে তো আমার এখন একটা কারেন্ট ফ্লো হবে। সো আগেও আমার, আচ্ছা, আমার বর্তনী কারেন্ট এখানে কাজ নেই, সো বর্তনী কারেন্ট আমি এখানে না দিই। আমি যেটা তোমাকে বোঝাইতে চাইতেছিলাম যে এই লুপের মধ্যে দিয়ে আমার একটা কারেন্ট ফ্লো হবে। সো এখন এই রোধের অ্যাক্রসে দুই প্রান্তে বিভব পার্থক্য কি ই হবে? উত্তর হচ্ছে যে না, ই কিন্তু হবে না, কারণ এই যে এখানে কে আছে, এখানে আছে আমার কোষের অভ্যন্তরীণ রোধ। যেহেতু এই লুপের মধ্যে দিয়ে আমার কারেন্ট ফ্লো হইতেছে, মানে কোষের অভ্যন্তরীণ রোধের অ্যাক্রসে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। সো এই দুই প্রান্ত আর এই দুই প্রান্ত আর ব্যাটারির দুই প্রান্ত, মানে এইটা আর এইটা, এই দুইটা এখন আর সেম না। আগে কিন্তু সেম ছিল, কেন? কারণ আগে ব্যাটারির মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হইতেছিল না,
বাট এখন ব্যাটারির মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হইতেছে, এই যে ওপরের কারেন্টটা, এখন ওপরের কারেন্টটা ফ্লো হওয়ার কারণে কি হবে, এই রোধের অ্যাক্রসে দুই প্রান্তে বিভব পার্থক্য যেটা, ব্যাটারির দুই প্রান্তে বিভব পার্থক্য সেটা না, কারণ ব্যাটারির অভ্যন্তরীণ রোধের কারণে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। সো ধরে নিলাম এই রোধের অ্যাক্রসে যে বিভব পার্থক্য সেটা হইতেছে আমার ভি, সেটা কত, সেটা হইতেছে আমার ভি, বোঝা গেল, ওইটা হইতেছে আমার ভি। তাহলে এই দুই পয়েন্ট যেটা, এই দুই পয়েন্টও একই একই, রাইট? বিষয়টা আবার বুঝি, দেখি, দেখো এই পয়েন্টটা যদি আমার এ হয়, এটাও আমার এ, দ্যাট মিনস এটাও আমার এ, ছোট হাতের এ। আবার এই পয়েন্টটা যদি আমার বি হয়, দ্যাট মিনস এটাও আমার বি, যেহেতু এর মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, তার মানে এটাও আমার বি। তাহলে তুমি কি একটা জিনিস বুঝতে পারতেছো যে এই রোধের অ্যাক্রসে যে দুইটা পয়েন্ট আছে, আমার এই রোধ বিশিষ্ট তারকুণ্ডলীর অ্যাক্রসে একই পয়েন্ট আছে, একই পয়েন্ট আছে না? তাহলে এই রোধের অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্স যেটা, তারের এই পোর্শনের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ওইটাই হইতে হবে, ওইটাই হইতে হবে। সো আমি যদি বলি এই রোধের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স, সেটাকে যদি আমি বলি ভি, সেটাকে যদি আমি বলি ভি, তাহলে একটু আগেই দেখলাম যে আমার গ্যালভানোমিটারে, সরি পটেনশিওমিটারের ক্ষেত্রে ই প্রপোর্শনাল টু এল, পটেনশিওমিটারের ক্ষেত্রে আমার ই প্রপোর্শনাল টু এল। সো প্রথমে আমার এই দুই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত ছিল, ই ছিল না? প্রথম ক্ষেত্রে আমার এই দুই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত ছিল, ই। অ্যান্ড এখন এই দুই পয়েন্টের অ্যাক্রসে আমার ভোল্টেজ ডিফারেন্সটা কত, ভি। তাহলে গত পেজে সূত্র লেখা আছে, যখন আমার ভোল্টেজ ডিফারেন্স ই ডিভাইডেড বাই যখন আমার ভোল্টেজ ডিফারেন্স বি ইকুয়ালস টু, ই যখন পেয়েছিলাম তখন আমার লেন্থ ছিল L1 ডিভাইডেড বাই ভি যখন পেয়েছিলাম তখন আমার লেন্থ হইল L2। এখন ই এর ভ্যালুটাকে আমি জানি না, ই সমান সমান আমি কি লিখতে পারবো, একটু আগে পড়ে আসছি, একটু আগে না, বেসিক্যালি কয়েক ক্লাস আগে, যে আই ইন্টু বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, দাঁড়াও এটা এখানে না লিখি, আমি এখানে লিখি, ই সমান সমান আই ইন্টু বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, রাইট? অ্যান্ড ভিটা কি, তুমি আমাকে বলো ভিটা কি? ভিটা হইতেছে আমার আর এর মধ্যে দিয়ে যাইতেছে না, তাহলে ভি ইকুয়ালস টু আই আর লিখে দিতে পারবো। তাহলে ইকুয়ালস টু কি লিখবো, ইকুয়ালস টু লিখবো আমি আই বড় হাতের আর প্লাস ছোট হাতের আর, আবার নিচে আসতেছে ভি, ভি ইকুয়ালস টু লিখে দিলাম আমি আই আর, ভি ইকুয়ালস টু আমি লিখে দিলাম আই আর, ইকুয়ালস টু L1 ডিভাইডেড বাই L2। তাহলে সুন্দর মতো আই আমার গন, আই আমার গন, অ্যান্ড আর দিয়ে যদি আমি লসাগু করে দিই তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো 1 প্লাস ছোট হাতের আর ডিভাইডেড বাই বড় হাতের আর ইকুয়ালস টু L1 ডিভাইডেড বাই L2, L1 ডিভাইডেড বাই L2। এখন আমার দরকার কি, ছোট হাতের আর এর ভ্যালু, এটাই আমার অভ্যন্তরীণ রোধ, ছোট হাতের আরটাই হচ্ছে আমার অভ্যন্তরীণ রোধ, এই যে ছোট হাতের আর, এই যে ছোট হাতের আর, এটাই হচ্ছে আমার অভ্যন্তরীণ রোধ, ছোট হাতের আরটাই আমার অভ্যন্তরীণ রোধ। যদিও আগের ক্যালকুলেশনে ছোট হাতের আর মানে ওই পার্টিকুলার পোর্শনের রোধ বলেছিলাম, বাট ইন জেনারেল ছোট হাতের আর মানে কোষের অভ্যন্তরীণ রোধটাকে বোঝানো হবে, ঠিক আছে? সো এটার ভ্যালু কি আসবে, L1 ডিভাইডেড বাই L2 মাইনাস 1 ইন্টু বড় হাতের আর। এই তো আমার ফর্মুলা চলে এসেছে। এখানে মনে রাখতে হবে L1 L2 আর কি, L1 হইতেছে আর ছাড়া নিস্পন্দ বিন্দু দূরত্ব, L2টা হইতেছে আর সহ নিস্পন্দ বিন্দু দূরত্ব, এন্ড আরটা কি, আরটা হইতেছে তোমার রোধ। সো চলো এখন একটু দুইটা ম্যাথ দেখি, ম্যাথ দেখে আমাদের এত লম্বা জার্নিটা শেষ করি। কি বলছে, একটা পটেনশিওমিটার দ্বারা অজানা কোষে তড়িৎচালক শক্তি নির্ণয় করার সময় কোষ ও আদর্শ কোষের জন্য সাম্যবিন্দু দূরত্ব পাওয়া গেল যথাক্রমে 100 সেন্টিমিটার ও 75 সেন্টিমিটার। কোষের তড়িৎচালক শক্তি 2.2 ভোল্ট হলে অজানা কোষের তড়িৎচালক শক্তি নির্ণয় করো। তো
অজানা কোষের যেই তড়িৎচালক শক্তি এটাকে বলে দিলাম আমি E1। আদর্শ কোষ আরেকটা বেসিক্যালি আমার ভোল্টেজ সোর্স লাগানো হয়েছে, ওইটাকে আমি বললাম E2। এখন অজানা কোষের জন্য আমার সাম্যবিন্দু দূরত্ব পাওয়া গেল 100 সেন্টিমিটার, এটা আমার L1। আদর্শ কোষের জন্য আমার দূরত্ব L2। এখন আদর্শ কোষের তড়িৎচালক শক্তির ভ্যালু দেওয়া আছে কত, 2.2 ভোল্ট। সো এটা হচ্ছে আমার E2 এর ভ্যালু। কিসের ভ্যালু? এটা আমার E2 এর ভ্যালু। তার মানে E2 এর ভ্যালুটা আমার কাছে দেওয়া আছে 2.2 ভোল্ট। E2 equals to 2.2 ভোল্ট। সো তুমি একটু আগে সূত্র শিখে আসলে না, দেখো E1 ডিভাইডেড বাই E2 ইকুয়ালস টু L1 ডিভাইডেড বাই L2। এখন তাহলে তুমি জাস্ট সিম্পলি ভ্যালু বসিয়ে দাও। তোমার কি দরকার, দেখো তোমার কাছে কি দরকার, অজানা কোষের তড়িৎচালক শক্তি নির্ণয় করো, মানে বেসিক্যালি E1 এর ভ্যালুটা বের করতে হবে। E1 এর ভ্যালুটা বের করাই তোমার কাজ। E2 এর ভ্যালুটা দেওয়া আছে, E2 এর ভ্যালু কত, E2 এর ভ্যালু হচ্ছে 2.2 ইকুয়ালস টু L1 ডিভাইডেড বাই L2। L1 হচ্ছে 100 সেন্টিমিটার, L2 হচ্ছে 75 সেন্টিমিটার। মিটারে কনভার্ট করার দরকার নেই কারণ দুইটা সেন্টিমিটার আছে, কেটে যাবে। সো এখান থেকে আমার E1 এর ভ্যালুটা নিয়ে চলে আসো। দেখি কত আসছে E1 এর ভ্যালুটা আমার কাছে, ক্যালকুলেটর। আচ্ছা 2.2 ইন্টু 100 ডিভাইডেড বাই 75, যেটা আসছে 2.93 ভোল্ট। এটা হয়ে গিয়েছে। প্রথম ম্যাথের অ্যান্সার শেষ। দ্বিতীয় ম্যাথের অ্যান্সার দেখি। দ্বিতীয় ম্যাথ কি বলেছে, একটি পটেনশিওমিটার তারে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে কোনো বিদ্যুৎ কোষের জন্য 6 মিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া গেল। কোষটির ডু প্রান্তের সাথে ওহম না, এটা হচ্ছে 3 ওহম, 3 ওহমের একটি রোধ যুক্ত করলে 4 মিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া গেল। কোষটির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করো। তাহলে রোধ যুক্ত করার আগে নিস্পন্দ বিন্দু দূরত্ব, এটা হচ্ছে আমার L1, রোধের ভ্যালু এটা হচ্ছে আমার R, অ্যান্ড রোধ যুক্ত করার পরে নিস্পন্দ বিন্দু দূরত্ব L2 দেয়া আছে। আমাকে কোষের অভ্যন্তরীণ রোধ বের করতে হবে। আর কিছু করার দরকার আছে? এই যে R ইকুয়ালস টু L1 ডিভাইডেড বাই L2 মাইনাস 1 ইন্টু R। একদম পানি ভাত ম্যাথ। L1 এর ভ্যালু কত? L1 এর ভ্যালু হচ্ছে 6 মিটার। আচ্ছা L2 এর ভ্যালু কত? L2 এর ভ্যালু হচ্ছে 4 মিটার। এখন সব মিটারে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, মিটারে থাকুক সেন্টিমিটারে থাকুক যেটাই থাকুক না কেন, যেহেতু এটা রেশিও L1 বাই L2, যে এককে থাকুক না কেন দুইটাই কাটাকাটি হয়ে যাবে। আর এর ভ্যালু আমার 3। তাহলে দেখি কত আসলো। আমার যেটা আসছে সেটা হচ্ছে 1.5 ওহম। 1.5 ওহম। একদম ইজি, একদম ইজি। দেখো এটা কত সালে আসছিল, বুয়েট 2-3 অর্ধ বছরে, বুয়েট 0203 সেশনে, মানে আজ থেকে 23 বছর আগে। কত বছর আগে? আজ থেকে 23 বছর আগে আসছিল। তারপরে এই ম্যাথ আর আসেই নাই। সো বলো তোমাদের আমার ক্লাস, আমার সাথে তোমাদের এত দিনের জার্নি কেমন লাগলো বলো। অ্যান্ড আমাদের চলতরিতের জার্নি এখানেই শেষ। হোপফুলি ক্লাসগুলো অনেক এনজয় করেছো। ক্লাসগুলো আমি এমনভাবেই করিয়েছি, যদি তুমি ক্লাসগুলো একদম ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে করো, একাডেমিক তো কমপ্লিট হয়েই যাবে, অ্যাডমিশনে আর কিছু লাগবে না, ট্রাস্ট মি ভাই, আর কিছু লাগবে না। তুমি যে নোটটা করেছো, নোটটা একদম ফুললি রিভাইজ করো, ভালোভাবে পড়ো, নিজে থেকে আর 2-1টা প্র্যাকটিস প্রবলেম সলভ করো। যদি আমি অনেক প্র্যাকটিস প্রবলেম সলভ করাই দিচ্ছি, তুমি যদি তোমার নোটটা পড়ে যাও যে কোনো এক্সামের আগে, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। আমি রিপিট করছি, মোর দ্যান এনাফ। এখন তুমি নিজেই যে কোনো কোয়েশ্চেন ব্যাংক হলো, দেখবা যে কোনো প্রবলেমে তুমি আর আটকাইতেছো না। সো ভালো থেকো তোমরা সবাই, তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন টাটা।